আসসালামু আলাইকুম। আজকের শনিবারের নির্ধারিত আলোচনা শুরু করছি। আলোচনার বিষয় ছিল, আপনারা জানেন, আজকে 25শে জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস বলা হয়, বাকশাল গঠন এবং ভিন্ন খাতে বাংলাদেশ, এরকম একটা শিরোনাম আমি দিয়েছি। আজকে আলোচনায় উপস্থিত আছেন মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন, আছেন মুসলিম সমাজের উত্তরের দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন, আছেন বাংলাদেশ গরিব পার্টির সভাপতি মোহাম্মদ দিদার হোসেন ব্যাপারী এবং বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মনেম ভাই, কেমন আছেন? আপনাকে দিয়ে শুরু করি। আলোচনাটার শিরোনাম শুনলেন, আজকে 25শে জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস। কীভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল বাকশাল গঠনের মধ্য দিয়ে আপনি একটু বলবেন। আমি সবাইকেই একটু অনুরোধ করছি, একজনকে যেতে পারি, কিন্তু সবাই নোট রাখবেন যাতে করে আমি ধারাবাহিকতা রক্ষা করতে পারি। আপনার বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল মনেম, বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক, জি বলেন, কিভাবে বাকশাল গঠনের মধ্য দিয়ে গণতন্ত্র হত্যা করা হয়েছে, একটু আইডিয়া দেবেন। বাকশাল গঠনের মধ্যে দিয়ে যেভাবে গণতন্ত্র হত্যা করা হয়েছে সেটা বলতে গেলে তো এর আরেকটু আগে যেতে হবে, 72-এর সংবিধানে আমাদের যেতে হবে। 72-এর যে সংবিধানটা তৈরি করা হয়েছে, সেই সংবিধানটা যখন তৈরি হয় তখন সংবিধান গণপরিষদ সদস্যপদ অর্থাৎ সদস্যপদ বাতিল আদেশ একটা জারি করা হয়েছিল। সেই সদস্যপদ বাতিল আদেশের মাধ্যমে যারা নাকি শেখ মুজিবুর রহমানের বিপক্ষে অবস্থান নেয়, তার মতের বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে সদস্যপদ বাতিল করে ভয়ভীতি দেখিয়ে সংবিধানটাকে এক পেশে করা হয়, এক ব্যক্তি কেন্দ্রিক করা হয়, এক পদ কেন্দ্রিক করা হয়। আচ্ছা। এবং সেই বক্তব্যটাই সদস্যপদ বাতিল আদেশ যেটা, সেটাই পরবর্তীতে সংবিধানের 70 অনুচ্ছেদ হিসাবে যুক্ত করা হয়। আচ্ছা আচ্ছা। এই যে 70 অনুচ্ছেদ এবং এক ব্যক্তির ইচ্ছার উপরে রাষ্ট্র পরিচালিত হবে, এই যে সংবিধান, এই সংবিধানের উপর ভর করেই 75-এ 25শে জানুয়ারিতে তারা সরাসরি বাকশাল তৈরি করতে পেরেছিল। বাকশাল তৈরি করা মানে হলো শেখ মুজিবুর রহমানকে করা হয়ে গেল কি প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্ট এমনভাবেই করা হলো যেন তিনি নির্বাচিত হয়েছিলেন এবং ওনার মেয়াদ থাকবে 5 বছর। এবং সেদিন থেকে আবার যে সংসদটা ছিল, সেই সংসদটাও তখনই নির্বাচিত সংসদ, এবং সেটারও মেয়াদ হবে 5 বছর। সাথে কি করা হয়, সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে দেওয়া হয়, অন্য সকল রাজনৈতিক দল বন্ধ করে দেওয়া হয়, নিষিদ্ধ করা হয়। পাশাপাশি 4টা পত্রিকা রেখে বাকি পত্রপত্রিকাগুলিও বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। যদি নাকি আমরা বাকশালের কথা বলি, আমাদের সেটা ভুলে গেলে হবে না যে 72-এর সংবিধান যা করা হয়েছিল সেই সংবিধানের ভিত্তিতেই করা হয়েছিল। কাজেই এখন আমরা যারা নাকি লাফালাফি করছি, 72-এর সংবিধানকে ধরে রেখে আমরা দেশকে উদ্ধার করার চেষ্টা করছি, তাদের এই চেষ্টাগুলি সম্পূর্ণ বৃথা, ফালতু, বাজে। আচ্ছা আচ্ছা। দেশটাকে যদি নাকি আসলেই একটা ভালো জায়গায় নিতে চাই, গণতন্ত্রকে যদি এখানে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, মানুষের কল্যাণের চিন্তা যদি করতে চাই, সেই 72-এর সংবিধানটাকে রেখে কোনো ক্রমেই সম্ভব না। আমূল পরিবর্তন করতে হবে, অথবা একেবারে ফেলে দিতে হবে, তারপরে আমরা বাকশাল অথবা বাকশালের ফেসিবাদ একই জিনিস আর কি, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। বলছিলেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মনেম, উনি বলছিলেন যে 72-এর সংবিধান রেখে কোনো কিছু করা ফালতু হচ্ছে জেলখানার বাবুর্চি। আমরা আসলে জেলখানার বাবুর্চি হতে চাই না। আমাদের আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন ভাই, যে কথাটি বললেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক, আপনি জানেন যে বাংলাদেশ গণমুক্তি পার্টি কিন্তু বহু পুরনো রাজনৈতিক দল, সম্ভবত এটা 58 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এরকম একটি রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি থেকে আব্দুল মনেম ভাই বলেছেন যে বাকশাল গঠন করাটা মানে এক ধরনের গণতন্ত্র হত্যা, এত বটেই। এবং তখন আমরা শিরোনাম রেখেছি যে ভিন্ন খাতে বাংলাদেশ। কি মানে আপনি আপনার ভাষায় কীভাবে বলবেন, একটু ব্যাখ্যা করবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম
আমি অভিনন্দন জানাই যে আজকের লাইভটি যারা দেখছেন, সেই সাথে উপস্থিত যারা আছেন সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মোনেম ভাই যথার্থই বলেছে যে ৭২-এর সংবিধান বহাল রেখে রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামত যেটাই বলি, এটা আসলে কতটুকু করা সম্ভব এটা প্রশ্ন থেকে যায়। আচ্ছা, না এই ৭২-এর সংবিধানে অনেকগুলো গোজামিল আছে, তো সেই সাথে বরংবার এই সংবিধানকে কাটাছিড়া করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার যে অভিপ্রায়, সেটা বাস্তব রূপ নিয়েছে। আপনারা দেখেছেন ৭২-এর সংবিধানের পরবর্তী ওই সংবিধানের আলোকে সংবিধান সংশোধনের মাধ্যমেই আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনা হয়েছিল, এবং পরবর্তীতে আবার ওই সংবিধান ওই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তো মাত্র এই ১ মিনিটের আদেশের ভিত্তিতে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আবার ফ্যাসিবাদ কায়েম করা হলো। তো এই সংবিধানের এমন অবস্থা যেটাকে পুনরায় আবার লিপিবদ্ধ না করলে এই সংবিধান রেখে যে রাষ্ট্র মেরামত সম্ভব, এটা প্রশ্ন থাকে। আমরা কথা বলছি পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠান থেকে। আজিজ দোতলায় বিজয়নগর পাইন ট্যাঙ্কির সামনে জামান টাওয়ার, পল্টন টাওয়ারের পাশেই গ্রিন পার্টির অফিস, এবং এখানে পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠান হচ্ছে। আলোচনা করছেন মাসুদ হোসেন, বাংলাদেশ মুসলিম সমাজের সাধারণ চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ গণমুক্তি পার্টির আব্দুল মোনেম। সেই সাথে আমাদের সাথে আছেন বাংলাদেশ গরিব পার্টির মোহাম্মদ দিদার হোসেন, আছেন দার্শনিক আবু মঈন মোসা, আছেন মোহাম্মদ ইসমাইল হোসেন, বাংলাদেশ মুসলিম সমাজের উত্তরের দক্ষিণের আহ্বায়ক। তো আপনার কাছে আসবো মাসুদ ভাই, আপনার কাছে আসবো। আপনি খুব সুন্দর কথা বলেছেন যে ১ মিনিটে একটি আইন হয়ে গেল বাকশাল, এবং সেই বাকশালের সূত্র ধরেই এক ধরনের ফ্যাসিজম শুরু হলো। তো মোহাম্মদ ইসমাইল হোসেন, আপনি একটু বলবেন আপনার এই আজকের আলোচনার শিরোনাম অনুযায়ী বাকশাল গঠন, ভিন্ন খাতে বাংলাদেশ, এবং মানে এই যে গণতন্ত্র হত্যা দিবস, বাকশাল গঠনের মধ্য দিয়ে গণতন্ত্রকে কিভাবে হত্যা করেছে, আপনি একটু বলবেন নিজের পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, মুসলিম সমাজের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক। আমার চেয়ারম্যান সাহেবও এখানে উপস্থিত আছেন। তো বাকশাল গঠনের মাধ্যমে বাংলাদেশের যে ক্ষতিটা হয়েছে, সে ক্ষতিটা আসলে অপূরণীয়, এবং তারই ধারাবাহিকতায় ফ্যাসিজম কিন্তু এখনও বারবার ঘুরে ঘুরে বাংলাদেশে আসতেছে। তো আমাদেরকে সবসময়ই সচেতন থাকতে হবে, যার মাধ্যমে এর পরবর্তীতে যে সরকারগুলো আসবে তারা যেন কোনোভাবেই আর বাকশালের মতো কোনো কিছু তৈরি করতে না পারে। আচ্ছা, এখানে সিনিয়র নেতৃত্ববৃন্দ আছেন, ওনারা সম্পূর্ণ আলোচনা করবেন, মানে বাকশাল যাতে বারবার ফিরে আসতে না পারে সেজন্য আমাদের সবার, জনগণের সবার সবসময় সচেতন থাকতে হবে। সে আহ্বান জানিয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন, আহ্বায়ক মুসলিম সমাজের ঢাকা মহানগর দক্ষিণ। দিদার হোসেন, বাংলাদেশ গরিব পার্টির সভাপতি মোহাম্মদ দিদার হোসেন ব্যাপারী। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ দিদার হোসেন জি ব্যাপারী। আমার বাংলাদেশ বিপ্লবী গরিব পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আচ্ছা, এই যে বাকশাল 25শে জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠিত হয়। বাকশাল এটা হলো মানে ব্যক্তিকেন্দ্রিক একটা আইন। তখনকার 7.5 কোটি, প্রায় 8 কোটি জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়। আচ্ছা, এটা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে, আইন যদি গণবিরোধী হয়, আইন যদি লুটেরাদের পক্ষে হয়, সংবিধান যদি এইসব আইনের পৃষ্ঠপোষকতা করে, তবে দেশে তথাকথিত আইনের শাসন যত প্রতিষ্ঠিত হবে, দেশে যত বেশি সংবিধান অনুযায়ী চলবে, তত বেশি দেশের নিরপরাধ সাধারণ শ্রমজীবী নির্দোষ মানুষ আইনের নির্যাতনের শিকার হবে।
আর এর বিপরীতে লুটেরা খনি পরিচিত সন্ত্রাসী রাষ্ট্রীয় আইনি মদদে বড় থেকে আরো বড় সম্পদশালী ক্ষমতাশালী দোয়াচার বাইরে দানবে পরিণত হবে। এই প্রতিক্রিয়া ব্রিটিশ আমলেও ছিল, পাকিস্তান আমলেও ছিল, বাংলাদেশ আমলেও নতুন সুকলে বহাল রয়েছে। ৭২ সংবিধান তার এক সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে কাজ করছে। একটা তখনকার এই বাকশাল গঠিত হওয়ার পরে সাধারণ মানুষ যে কথাটাই সত্য হয় যে এক মাতার এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, এটাই ছিল সাধারণ মানুষের তখনকার স্লোগান। সাধারণ মানুষের স্লোগান ছিল সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া স্লোগান। আচ্ছা, আপনার কাছে আমি আসবো, পরবর্তী সেগমেন্টে আসবো, আপনি সময় পাবেন। আমরা যখন ৮০ দশকে বা ৯০ দশকে মিছিল মিটিং করতাম, তখন এই সাধারণ কৃষকরাই বলতো যে হাসিনা গো হাসিনা, তোমার কথা নাচি না, তোমার বাপের কথা নাচছে, শিল্পাটা গাছি বেচছে। ও আচ্ছা আচ্ছা, দেশ খাইছে বাচ্চা। আচ্ছা, দিদার হোসেন, বাংলাদেশ গরিব পার্টি, গরিব মানুষের প্রতিনিধিত্ব করেন। তার গ্রামগঞ্জ থেকে গরিব মানুষরা তার দলে যোগ দিবেন সেই প্রত্যাশা উনি ব্যক্ত করেন। উনি একটি সুন্দর কথা বলেছেন যে তখন গ্রামগঞ্জে এই আলোচনাটাই হতো, হাসিনা রে হাসিনা, তোর কথায় নাসিনা। যদিও হাসিনার ক্ষমতা আসার পরে তোর বাপের কথায় নাইচা দেশ খাইছি বেচ্চা, স্লোগানটা খুব প্রচারিত ছিল। বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে তখন যদি বাকশাল গঠন করা হয় তাহলে আওয়ামী লীগ কি বাতিল হয়ে গিয়েছিল? আওয়ামী লীগ দলটা কি বাতিল করা হয়েছিল না? অন্য দল তো করাই হয়েছিল, আওয়ামী লীগও তো বাতিল হয়েছিল। অবশ্যই। পরে জিয়াউর রহমান আসার পরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, সব দলগুলোকে আবার এক করলেন, সবগুলোকে জীবিত করলেন। উনি আওয়ামী লীগকে জীবিত করলেন নাকি? অবশ্যই জীবিত করলেন। এখানে আমার আরেকটা প্রশ্ন আছে। জি, আমার একটা প্রশ্ন, আপনারা দাবি করছেন ২৫শে জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস। আপনার প্রশ্নের আগে বলি, রাজীব খন্দকার শরীফ উনি আপনার বক্তব্য শুনছেন। জি বলেন। আপনারা দাবি করছেন ২৫শে জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে দাবি করছেন। এই যে ২৫শে জানুয়ারি কারা দাবি করছে? এই তো আপনি আজকে যে আয়োজনটা করেছেন, সেই আয়োজনে শিরোনামে তাই করেছেন এবং দেশব্যাপী এটি বলে থাকে। তাহলে ১৬ই ডিসেম্বর ১৯৭২ কেন গণতন্ত্র হত্যা দিবস নয়? যদি ১৬ই ডিসেম্বরে যে সংবিধান বাংলাদেশকে দেওয়া হয়েছে, আচ্ছা, এই সংবিধান যদি না হইতো তাহলে ৭৩-এর এই জঘন্য নির্বাচনে দেশে হইতো না। আচ্ছা, ৭৪-এ রক্ষী বাহিনীর এই হত্যাকাণ্ড এই দেশে চলতো না। তারপরে এই যে দুর্ভিক্ষ ৭৪-এ এতগুলি মানুষ মরতো না, রক্ষী বাহিনীর অত্যাচারে এতগুলি মানুষ মরতো না, ৭৫-এ এই বাকশাল গঠন হইতে পারতো না। তাইলে গণতন্ত্র হত্যার মূল জায়গাটা তো হইল ১৬ই ডিসেম্বর ১৯৭২। আচ্ছা, তাইলে সেটাকে কেন গণতন্ত্র হত্যা দিবস বলছেন না? আর সেই সংবিধানকে ধরে রাখার জন্য, সেই সংবিধানকে এখনো টিকিয়ে রাখার জন্য, আর সেই সংবিধান যতদিন টিকিয়ে রাখবেন ততদিন পর্যন্ত গণতন্ত্র কোনো ক্রমেই এদেশে পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়। আর আপনার প্রশ্নটা আবার একটু করলে খুশি হবো। না, প্রশ্নটা হচ্ছে যে তখন আওয়ামী লীগকে কি বিলুপ্ত করা হয়েছিল? কারণ অন্য দল আওয়ামী লীগ আবার জীবিত হতো, সমস্ত দল এই তো নিষিদ্ধ করা হয়েছিল, বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। কাজে আওয়ামী লীগের তো আর অস্তিত্ব তখন নাই। আমি ফোনটা বোধহয় রিসিভ করে নেওয়া দরকার। আচ্ছা, রিসিভ করেন। বলছিলেন মোহাম্মদ মাসুদ হোসেন, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান। মাসুদ ভাই, আপনি মানে এই প্রশ্নটা তো বুঝতে পেরেছেন যে আমরা সাধারণত পলিটিক্স ক্লাবের এই আলোচনায় কাউকে ফোন থেকে বিরত করি না, যার ফোন সে ধরবে, এটা অন্য অন্য চ্যানেল থেকে একটু আলাদা, স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে রেখেই আমরা আলোচনা চালিয়ে যাই। তো আমার প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ তো ওই সাথে বিলুপ্ত হয়ে গিয়েছিল, তা আওয়ামী লীগকে আবার পুনরুদ্ধার করার জন্য, পুনর্জীবিত করার জন্য কি জিয়াউর রহমান দায়ী? ২৫শে জানুয়ারি বাকশাল দিবস, গণতন্ত্র ২৫শে জানুয়ারি, তো আসলে ওই বাকশাল কায়েমের মাধ্যমেই শেখ মুজিবুর রহমান হত্যার একটা পথ প্রদর্শিত হয়। এটাই হলো রিয়ালিটি।
আপনি না, আমার প্রশ্নটা আপনি কি নিয়েছেন? আমি আসতেছি নেক্সট। জিয়া রহমান কি আওয়ামী লীগকে পুনর্জীবন দেওয়ার হ্যাঁ, জন্য আমি আপনার প্রশ্ন দায়ী কিনা, মানে আসতেছি, আপনার প্রশ্নের উত্তর আসতে আমি একটু বলে নিই, শেষে দিদার ভাই একটু আপনার এই চেয়ারে আসেন, ফাঁকে আপনাকে দেখা যাচ্ছে না। তো তো যাই হোক, ওই দিনই আসলে এই 25শে জানুয়ারি 1975 বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একটি মাত্র মানে প্ল্যাটফর্ম গঠন করা হয়, সেটা হলো বাকশাল, আচ্ছা, যেটার চিফ হলো শেখ মুজিবুর রহমান। জি। তো এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সবাই পূর্ব থেকে উপলব্ধি করে যে যখন আপনার মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, প্রথম তারা পাকিস্তান আর্মি থেকে যখন বিট্রে করে চলে আসে, তখন তারা বুঝতে পারেনি যে আসলে খেলাটা কোথায়, যে খেলাটা ভারত খেলতেছে, এর পিছনে ভারত আসলে মূল ভূমিকা রাখতেছে। কিন্তু যখন এখানে আসার পরে তারা বুঝতে পারে যে এটা প্রকৃত ভারতের একটা ইন্ধনেই এই বিভক্ত। এরপরে তারা এখান থেকে আস্তে আস্তে ইউটার্নের একটা চিন্তা করে। তো যাই হোক, দেশ স্বাধীন হয় 16ই ডিসেম্বর 1971। এর পরবর্তীতে শেখ মুজিব তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নানান ফন্দি ফিকির শুরু করে। আচ্ছা। তো যার ফলে আপনি জানেন যে কিউবার সফরে যান শেখ মুজিব, যখন কিউবার প্রেসিডেন্ট হলো ফিদেল কাস্ট্রো। তো কিউবা সফরে যাওয়ার পরে মানে কিউবায় উনি সফরের উদ্দেশ্য হলো ফিদেল কাস্ট্রো কিভাবে কিউবাতে তার ক্ষমতা ধরে রাখবে দীর্ঘদিন, এই পরিকল্পনা তার হাত থেকে নেওয়া আর কি। এই উদ্দেশ্যে উনি আসলে কিউবা সফরে যান এবং কিউবা থেকে ফিরে এসে উনি বাকশাল কায়েম করেন গণতন্ত্র হত্যার মাধ্যমে এবং সকল দল বিলুপ্ত করে। তো এই পরিপ্রেক্ষিতেই আসলে আমাদের যারা সচেতন দেশপ্রেমিক, এখানে আওয়ামী লীগেরও অনেক নেতা ছিল এই বাকশালের বিরোধী। এর ভিতরে অন্যতম হলো কে? খন্দকার মোশতাক সাহেব। আচ্ছা, খন্দকার মোশতাক কি বাকশালের বিরোধী ছিল? তাজউদ্দিন সাহেব, খন্দকার মোশতাক, ওনারা আসলে মূলত আওয়ামী লীগ নেতা ছিলেন, কিন্তু বাকশালের বিরোধী ছিলেন। বাকশালের পক্ষে কে ছিলেন? তারপরে ওই তো যাই হোক, তো এরপরে অনেকেই বাকশালের বিরোধী ছিলেন, কিন্তু শেখ মুজিব কারো সিনিয়র নেতাদের কথা তোয়াক্কা না করে সে বাকশাল প্রতিষ্ঠা করে। তো যাই হোক, এর ফলে দেশপ্রেমিক সেনাবাহিনী আস্তে 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 বুঝতে পারে যে দেশের গণতন্ত্র তো হত্যা হয়ে গেল, ভবিষ্যতে দেশ কিউবার মতো একদলীয় শাসন ব্যবস্থা পতিত হবে। এরপর সেনাবাহিনী একটি পরিকল্পিত ভাবে ওই এরা আবার শেখ মুজিব আর একটা কাজ করে, আপনার ওই সেনাবাহিনীর বিপরীতে রক্ষী বাহিনী গঠন করে, তার নিজস্ব বাহিনী, যেটার মূল নেতৃত্বে ছিল তোফায়েল আহমেদ। এই লক্ষ্মী বাহিনী বিভিন্ন এই ছাত্র জনতা আপামর বৃদ্ধ আপনার হলো মসজিদের ইমাম থেকে শুরু করে সবার উপরে জুলুম অত্যাচার করে এবং বিভিন্ন জায়গায় ডাকাতি, হানাহানি, যা প্রয়োজন অন্যায়, যত রকম অন্যায় ছিল এই রক্ষী বাহিনী করে। জনগণ আসলে ক্ষিপ্ত হয়ে যায় এই কারণে। সেনাবাহিনী দেখলো যে না রে, তো ভয়াবহ পরিস্থিতি, এটা হতে দেওয়া যায় না, দেশের গণতন্ত্র হত্যা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে তারা 75-এর 15ই আগস্ট, আচ্ছা 75-এর 15ই আগস্ট, যেখানে এই খন্দকার মোশতাক সাহেব এই বিষয়ে জানতেন। আসলে মূল পরিকল্পনাকারীদের একজন খন্দকার মোশতাকও ছিলেন শেখ মুজিব হত্যার। তো খন্দকার মোশতাকের সাথে মিটিং হয়। তারপরে হলো কর্নেল রশিদ, মেজর বজলুল হুদা, কালকে সাংবাদিক ইলিয়াস হোসেন, উনি বজলুল হুদার একটি লাইভ সম্প্রচার করেছেন দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। সেই লাইভে অনেক কিছু তথ্য পাওয়া গেল। এর আগে আপনার মেজর ডালিম সাহেব বিস্তারিত তথ্য উপাত্ত মিডিয়ার সামনে এনেছেন এই বিষয়ে, যে কেন তারা শেখ মুজিব হত্যা করেছেন। তো আসলে শেখ মুজিব হত্যার কারণই হলো বাকশাল কায়েম এবং গণতন্ত্র হত্যা। তো এটা হলো এক। আর আপনি যে প্রশ্নটি করেছেন, আমরা আপনার সাথে আসবো, আবার প্রশ্নটার উত্তর দিয়ে দিই। প্রশ্নের উত্তর নিব। আপনি প্রথম ধাপেই যখন দেননি, পরে আবার দিবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ গ্রিন পার্টির চেয়ারম্যান মোজাম্মেল হক ভাই। মোজাম্মেল ভাই, আপনি কেমন আছেন? আপনি এসেছেন গ্রিন পার্টির কার্যালয়ে। আপনি বাংলাদেশ গ্রিন পার্টির সঙ্গে গ্রিন পার্টির একটা গভীর সম্পর্ক রয়েছে। আপনার সঙ্গে আসবো। আজকে আলোচনার শিরোনাম হয়েছে বাকশাল গঠন এবং সেই সাথে মানে গণতন্ত্র হত্যা দিবস এবং সেই সাথে ভিন্ন খাতে বাংলাদেশ। আপনি আপনার আলোচনা নেব। আমরা কথা বলছিলাম বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন। জি বলেন। যে আপনার প্রশ্নের উত্তর হলো
তো যখন শেখ মুজিব কিল হয়ে গেল, দেশে গণতন্ত্রের একটা সুবাতাস জনগণ পাবে এই প্রত্যাশায়, কিন্তু দেখেন সেই সময় জনগণ একেবারে কি এই হত্যাকাণ্ডকে সমর্থন করেছে। অনেকে বলে, কালকে মেজর বজলুল হুদার বক্তব্যে শুনলাম যে মানুষ যে একজন মুসলমান মারা গেলে যে সাধারণত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটা শব্দ ব্যবহার করে, সেই শব্দটুকু শেখ মুজিবের বেলায় জনগণ ব্যবহার করেনি, আচ্ছা, বরঞ্চ মিষ্টি বিতরণ হয়েছে। আপনি বারবার শেখ মুজিবুর রহমানের হত্যার ঘটনা বলছেন 75-এর, কিন্তু আজকে আলোচনা হচ্ছে বাকশাল গঠন। মানুষ মারা গেলে মিষ্টি বিতরণ করেছে এবং কেউ হাই আফসোস করে নাই, এটা খুবই সুখের খবর না। এটা ঘটা করে প্রচারের দরকার নাই, কিন্তু দরকার ছিল আফসোস করার। মানে এটা তার দুর্ভাগ্য, মানে তো ভুল পথে ভুল ট্রাকে গিয়েছিলেন, সেজন্য হয়তোবা সব মারা গেছেন, তার জন্য সবাই মিষ্টি বিতরণ করেছেন। এই খবরটা খুব ঘটা করে আমরা জানতে চাই না, আমরা জানি সবাই, প্রচার করতে চাই না। আপনার সাথে যে বিষয়টা আমি আলোচনার মধ্যে রেখেছিলাম সেটা হচ্ছে যে বাকশাল গঠন করার পরে ভিন্ন খাতে বাংলাদেশ এবং গণতন্ত্র হত্যা দিবস আমরা শিরোনামটা সেট করেছি। তো এই যে আওয়ামী লীগ শহরও অনেক অনেক দলগুলোকে বিলুপ্ত করা হয়েছিল এবং সেই বিলুপ্ত করার পরে কিছুদিন পরে সেই জিয়াউর রহমান সবগুলো দলকে আবার পুনর্জীবন দিলেন। এই আওয়ামী লীগকে পুনর্জীবন দেওয়ার জন্য কি জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন? অবশ্যই অবশ্যই। আপনি এই জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে উনি বহুদলীয় গণতন্ত্র চালু করেন, আর এই বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে উনি পুনঃপ্রতিষ্ঠা করে এবং এই শেখ হাসিনা যিনি বিদেশে ছিলেন তাকে আনার একটা সুব্যবস্থা করেন। এখনো কি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সেই হৃদ্যতা আছে? যেমন বিএনপি বলছে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না, তাছাড়াও অনেকভাবেই শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি খোলা মাঠে ফাঁকা মাঠে গোল দিবে। অন্য অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমীকরণ তৈরি হয়েছে, কাউকে কাউকে ল্যাং মারা হবে, কেউ নতুন প্রজন্মের রাজনীতিবিদ হতে যাচ্ছেন যারা, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে। নতুন প্রজন্মেরও চাচ্ছে যারা বুড্ঢা বয়স্ক প্রবীণ রাজনীতিবিদ তাদেরকে বাইপাস করে নতুন রাজনৈতিক কিছু পরিবেশন করার জন্য। আমি কথা বলেছিলাম বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম ভাইয়ের সঙ্গে, তার সঙ্গে আমি আসবো। তার আগে আমি কথা বলেছিলাম বাংলাদেশ গরিব পার্টি চেয়ারম্যান সভাপতি দিদার হোসেন ব্যাপারী, এবং আমাদের এই পুরো অনুষ্ঠানটা খুব গভীরভাবে শুনছেন দার্শনিক আবু মঈন মোসা। ওনার সঙ্গে আগের সেগমেন্টে আমরা কথা বলেছি। আজকে খুবই মানে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক, বাংলাদেশ গ্রিন পার্টির চেয়ারম্যান, খুব গভীরভাবে আমাদের অনুষ্ঠানটা শুনছেন। মোজাম্মেল ভাই, আপনি একটু বিষয় শিরোনামের উপরে আলোকপাত করবেন। আপনি রাজনীতিতে খুবই মুন্সিয়ানার পরিচয় দিচ্ছেন, আপনার অনেক জ্ঞানগর্ব কথা আমরা শুনি। তো আমি শিরোনাম সেট করেছি এই পলিটিক্স ক্লাবের আলোচনায়, পলিটিক্স ক্লাবের মুখোমুখি গ্রিন পার্টির কার্যালয়ে, সেটা হচ্ছে বাকশাল গঠন এবং গণতন্ত্র হত্যা, সেই সাথে ভিন্ন খাতে বাংলাদেশ। কি বলবেন মোজাম্মেল হক ভাই? ধন্যবাদ গ্রিন পার্টির চেয়ারম্যান সাহেবকে, আজকের উপস্থাপক জনাব রাজু ভাইজি। আমি বয়সে প্রবীণ হইলেও রাজনীতিতে নবীন। আচ্ছা আচ্ছা, আমি রাজনীতি শিক্ষার জন্য আসছি একটা, অন্য দিক দিয়ে হচ্ছে আমার দায়বদ্ধতা থেকে। আচ্ছা আচ্ছা, যদিও রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত হওয়ার মানে সুযোগ ছিল না, কিন্তু রাজনীতি বহির্ভূত জীবন তো অচল থাকে। আচ্ছা, আমরা যেভাবেই নেই না কেন, রাজনীতি ছাড়া একটা দেশ বা জাতিকে সুন্দরভাবে পরিচালনা করা যায় না। জি, এটা শিক্ষার বিষয়, প্রশিক্ষণের ব্যাপার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে রাজনীতি ইতিহাস পর্যালোচনা করলে নির্মোহভাবে সেটা দেখা যায় যে অনেক রাজনীতিবিদই রাজনীতিকে হত্যা করেছেন। আচ্ছা, তো তাদের কথা এবং কাজের সঙ্গে সঙ্গতি নাই। যারা নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক বলে মনে করেন, কিন্তু তারাও গণতন্ত্র হত্যা করেছেন। আমি স্বাধীনতা যুদ্ধ জি, সরাসরি অংশগ্রহণ না করলেও খুব সুন্দরভাবে দেখেছি। সুন্দরভাবে দেখা মানে খুব নিবিড়ভাবে। অনেকেই অনেক গল্প, অনেক কাহিনী শুনেছেন এবং বিকৃতভাবে উপস্থাপন করেছেন। আমি আমার মধ্যে দেখেছি বাংলাদেশের জনগণ পাকিস্তান থেকে আলাদা হওয়ার যে কারণগুলো, সেটা মূলত ছিল অর্থনৈতিক।
আচ্ছা, সাংস্কৃতিক এবং ভৌগোলিক অবস্থান। স্বাধীনতা উত্তরকালের যে কারণে পাকিস্তান থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হলো, শুধুই নামের কিছু কিছু পরিবর্তন দেখলাম, কিন্তু কাজের দিক দিয়ে আমরা দেখি নাই। যে ভৌগোলিকভাবে যে বৈষম্য, সেটাও আমি দেখেছি যে বাংলাদেশ সৃষ্টির পরেও ছিল। আজকে আপনারা অনেক ক্ষেত্রে বলেন গোপালী, বগুড়া, ফেনী, নানানভাবে, কিন্তু সেদিনও ছিল, স্বাধীনতা উত্তরকালেও ছিল। এই ইজম ছিল, ডিস্ট্রিক্ট ইজম। সেদিন ছিল স্বজনপ্রীতি, সেই সময় ভোট কারচুপি হয়েছে। আমি মনে করি 70-এর নির্বাচনটাও ফেয়ার ছিল না আমার দেখা যেটা। আমি সেদিন কিন্তু সাবালক ছিলাম, আমি মুখস্থ কথা বলছি না। ফিরে আসি, বাকশাল কেন গঠন করলেন? একজনের টাকা হারাই গেছে, অন্ধকারে খুঁজছে, আলোতে খুব খোঁজাখুঁজি করে। জিজ্ঞেস করছে, ভাই এখানে কি খুঁজেন? কিছুই তো দেখি না। আমি ঘর বলছে, আমার টাকা হারাই গেছে। বলছে, কোথায়? বলছে, ওইখানে। তা আপনি এখানে খুঁজেন কেন? স্বাধীনতা উত্তরকালে খাদ্যের অভাব ছিল না। আচ্ছা, আমি মনে করি সুষম বন্টনের অভাব ছিল। পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য সহ অন্যান্য মাল জিনিস যা বিদেশ থেকে আসতো, তৎকালীন শাসকেরা সেটা সুষমভাবে বন্টন করেননি। তারা সম্পদের পাহাড় একদিকে করেছেন, অন্যদিকে মানুষ অনাহারে খেয়েছে। আমি নিজেও 3 বেলা খেতে পাইনি। আমি সত্যি বলতে কি, এটা প্রচার নয়, আমার বাবা একটা সম্পত্তিপূর্ণ মানুষ ছিলেন, আমাদের ব্যবসাও ছিল, আমাদের প্রচুর জায়গা জমি ছিল, তারপরে আমরা না খেয়ে থাকতাম। কিন্তু ওই সময় কিছু মানুষ সম্পদের পাহাড় গড়েছে, রিলিফ চোর বলতো তাদের। সেই সময় সরিষার তেলের দাম ঘিয়ের থেকে বেশি ছিল। জি, আমার মনে হয় যারা বয়স্ক আছেন তারা এটা স্বীকার করবেন। আচ্ছা। অনেক অসঙ্গতি ছিল। হ্যাঁ, সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনি অবিসংবাদিত নেতা, একচ্ছত্র নেতা বলবো, উনি সেদিন তার দলের লোককে কন্ট্রোল করতে পারেননি। তারা ওনার নিজের মুখে যে কথাগুলো, তেল আনতে নুন থাকে না, উনি তেল বলেননি। আমি কি করব, সব চাটার দলে চাটে খায়, আমি ভিক্ষা করে নিয়ে আসি, ওরা সেটা চেটে খায়। এই কথাগুলো আমার না, আপনারা যারা বয়স্ক মানুষ তারা বুঝবেন। সেদিন ছিল নিজ দলের লোককে কন্ট্রোল করার অভাব, তাদের উপর নিয়ন্ত্রণ ছিল না বঙ্গবন্ধু। আমি ওনার সম্পর্কে আমার কিছু বিরূপ সমালোচনার কোনো প্রয়োজন নাই, কারণ উনি আমার থেকে অনেক বড় মাপের মানুষ, বড় নেতা, সবকিছুই। আমি সমালোচনায় বিশ্বাস করি না, তবে নির্মোহ সত্য কথা যেটা, উনি ওনার দলকে কন্ট্রোল করতে পারেননি। উনি কি করলেন, এর আগে যে বলেছিলাম টাকা হারাইছে এক জায়গায়, অন্ধকারে খোঁজাখুঁজি করা হচ্ছে আলোতে, উনি ওই সময়ের সঠিক জিনিসগুলো নিরূপণ করতে ব্যর্থ হয়েছে। দেশীয় যে কুচক্রী মহল, ওনার দলের বিশেষ করে, তাদেরকে উনি কন্ট্রোল করতে মোটেই পারেননি। এটা ওনার কথাতেই প্রতীয়মান। আমি আগেই বলেছি যে খাদ্যের অভাব ছিল না, এটা অনেকে স্বীকার করতে চাবে না, দ্বিমত পোষণ করবেন, তবে আমার জানা এবং দেখাটা আমি যা বলছি, আমি অন্যের মুখে টক জল মুখে খাই না। উনার উচিত ছিল এই চোর বাটপাট রিলিফ চূড়াদেরকে কন্ট্রোল করা, তা না করে উনি কি করলেন, উনি করলেন সংবাদপত্রের মানে বিলুপ্তি, উনি রাজনৈতিক দলের বিলুপ্তি ঘোষণা করলেন। এবং উনি তো সেই সময় তো 70-এর নির্বাচন ছিল পাকিস্তানকে রক্ষা করার, ঘোষণাপত্রে কি ছিল? আজকে যেটা অনেক বিজ্ঞ রাজনীতিবিদ বলছে, ওই যে সংবিধান তৈরি করার যে পথ পদ্ধতি, ওকে কি বলেন যেন আপনারা, গণপরিষদ। তো তা না করে উনারা তো পাকিস্তান রক্ষা করার জন্য শপথ গ্রহণ করেছেন। যুদ্ধ, দেশ স্বাধীন হলো যুদ্ধের মাধ্যমে, তো উনারা কেন মন্ত্রী হলেন? আচ্ছা, পিপিআর, আর্মি, ছাত্র, জনতা, তাদের নিয়ে কেন সরকার গঠন, আওয়ামী লীগ কেন করলো? আপনার কাছে আমি আসবো। আমি আরেকটা শেষ করি, আমি ভুলে যাব। উনি গঠন করলেন, আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করলেন। উনাদের ব্যর্থতা আছে, ওনার দলের চোরগুলোকে উনি কন্ট্রোল করতে পারেননি, উনার লোকগুলোকে কন্ট্রোল করতে পারেননি। উনি কোথাও প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করেছেন, কোথাও পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট করেছেন, কোনোটাই কিন্তু জনগণের ম্যান্ডেটে ছিল না।
আমি একদিকে বলবো। অন্য দিক দিয়ে এই বাকশাল যে গঠন করা, তার মানে হচ্ছে যে মানুষের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছনের দিকে চলে গেছে। আচ্ছা আচ্ছা, আমি মিষ্টি বিতরণের পক্ষে বিপক্ষে বলবো না। ক্ষমতায় যারা থাকে তারা দাপট দেখায়, বিপক্ষ দলের লোককে তারা। কিছুদিন আগেও আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা, সুযোগ্য বঙ্গবন্ধু কন্যা, ঐতিহ্যবাহী মানে আমাদের অবিসংবাদিত নেতা জননেত্রী শেখ হাসিনা বললেন কি, যে তারেক রহমান সাহেবকে বললেন যে আয়, শক্তি থাকলে দেশে আয়। এই কথা বলা তো ঠিক হয়নি। এখন উনার যদি শক্তি থাকে আসেন। এইসব কথাবার্তা আমি বিশ্বাস করি না, দেশের উন্নতি হয় না। পুরানো কিছু ঘাটাঘাটিতে বিশ্বাস করি না। বাকশাল গঠন করার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র না যদি প্রবর্তন করতেন, অতি সত্য কথা, তাহলে আপনার আমার রাজনীতি করার কোন অধিকার থাকতো না, ওই একই দল থাকতো। এই কথা দিনের মতো সত্য। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত জাতীয় পার্টি করেন, সেদিন জামাতকে ব্যান করছিল। সেই জামাতের নাম ছিল ইসলামিক ডেমোক্রেটিক লীগ। আমি তাও জানি এটা কারুর মুখের থেকে টকঝাল মিষ্টি খাই না। সুতরাং বড় বড় কথা বললে তো হয় না। অনেকে বলে যে আমার জন্ম অনেক, আমরা অনেক ঐতিহ্যবাহী, অমুক তমুক, নানান কথা। সুতরাং আমি বলবো রাজনীতিবিদরা রাজনীতি ধ্বংস করেছে, অধিকাংশ রাজনীতিবিদেরা। এই জন্যেই আমি মনে করবো যে তাদেরকে আত্মশুদ্ধির দরকার। অনেকে বলেছিলেন, অনেক নেতা দম্ভ করে, যে তোমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো না। সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়েও বিচার বহির্ভূত ভাবে মানুষকে হত্যা করে দম্ভ ভরে সেগুলোকে আমরা প্রচার করেছি। আমরা কেউ দুধে দেওয়া ফুটি না, নিজের বুকে হাত দিয়ে কথা বলি না, শুধু জনগণের কাছে আমরা মানে মুখরোচক কথা বলি। স্বাধীনতার পরে ক্ষমতার বদল হলেও আমাদের গণমানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি। আমি আশা করছিলাম এদেশের বিজ্ঞ রাজনীতিবিদ যারা সারা দিনের তাদের কাপড় অনেক সময় মানে বাঙালি তো জড়াই থাকে, বাংলাদেশি তো থাকে, ইসলাম থাকে, বাম থাকে, কিন্তু দেখা যায় যে তারা আসলে নিজের পেট ভরেছেন, নিজের কথা ভেবেছেন, দেশের কথা, জাতির কথা ভাবেন নেই। সুতরাং এই গণতন্ত্রের উত্তরণ আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একজন সামরিক জান্তা হয়েও উনি যে টুকু করেছেন তার ধন্যবাদ পাওয়ার যোগ্য, নিন্দা পাওয়ার যোগ্য না। যদিও তার দল আজকে অনেক দূরে চলে গেছে, ওই সেই নবাব সিরাজউদ্দৌলা নাটকের মতো আলিয়া বলে যে সিংহাসন হতে অনেক দূরে সরে গেছেন জনাব। তা আমরা অনেক রাজনৈতিক দল এবং নেতা নেত্রী জনগণের কল্যাণ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম বাংলাদেশ গ্রিন পার্টির চেয়ারম্যান মোজাম্মেল হকের কথা। আজকে বাকশাল নিয়ে আলোচনা করছিলাম, বাকশালের পরবর্তী প্রভাব, গণতন্ত্র, মুক্তি এবং বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের সিঁড়ি, সেই সিঁড়ি অতিক্রম করে বাংলাদেশ আবার ফ্যাসিস্ট সরকারের আওতায়, আবার এখন বর্তমান যে সরকার আছে যারা উত্তরণ ঘটানোর চেষ্টা করছে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত হওয়ার জন্য। জুনায়েদ সাকিব বলেছে যে আমরা গণতন্ত্রও চাই, আমরা সংস্কারও চাই। এটা মনে হয় ধই মাছ নাসুই পানি। আমার যা মনে হয়েছে নারী নেত্রী এলিজা রহমান আমাদের সাথে আছেন এবং আরও যাদের সঙ্গে পরিচয় করেছি। এলিজা রহমান, কিছু বলবেন? প্রশ্ন হচ্ছে, জুনায়েদ সাকিব বলেছেন ধরি মাছ নাসুই পানির মতো, যে আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। মানে সংস্কার চাই বলে কি সংক্ষেপে সংস্কার হবে এবং নির্বাচন তাড়াতাড়ি হবে, নাকি নির্বাচন দেরি হবে, সংস্কার বড় হবে? আপনি একটু জাস্ট আইডিয়া দিবেন, আমরা আবার দিদার হোসেনের কাছে যাব। আইডিয়াই দিব, কারণ ধন্যবাদ আপনাকে, গ্রিন পার্টির সম্মানিত চেয়ারম্যান আব্দুল খান ভাই। আজকে উপস্থিত রয়েছেন অনেক বিজ্ঞ প্রাপ্ত লোকজন, তার মধ্যে আছে গণমুক্তি পার্টির সভাপতি আব্দুল মোনায়েম, আছে বাংলাদেশ গ্রিন পার্টির সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধেয় বড় ভাই মোজাম্মেল হক, আছে গরিব পার্টির দিদার ব্যাপারী, আছেন দার্শনিক মুসা ভাই, আছেন মুসলিম সমাজের মোহাম্মদ মাসুদ হুসাইন ভাই। তো যাই হোক, যেহেতু আজকে আমরা মানে অনেক মোটামুটি সব দলেরই প্রধান আছেন, যার কারণে নামগুলি বলতে হয়।
তো আপনি আমাকে সুন্দর প্রশ্ন করেছেন, কারণ সবাইকে তো একরকম প্রশ্ন করেছেন, আমাকে প্রশ্নটা সুন্দরই করেছেন। তো সেই হিসেবে বলতে চাচ্ছি যে আসলে সংস্কারটা প্রথম যখন সংস্কারের কথাটা মানুষের মাথায় আসলো, তখন তারা একাকারও বা এগুলি তারা তাদের মাথায় কাজ করেনি, কারণ সে সময় ওই সংস্কারবাদী যারা ছিল তখন তাদেরকে নিয়ে খুব লম্পজম্প ছিল। পরবর্তীতে তারাই দলে কোণঠাসা হতে হতে তারা দলে একদম বলতে গেলে দল থেকে বিচ্ছিন্নতার দিকেই চলে গিয়েছিল। এখন যেমন সংস্কারের কথা বলছে, আসলে আমার মতে এখন মানে এটাই কিছুটা বোঝা যাচ্ছে যে সংস্কারের নামে তারা নির্বাচনটাকে আর তারা বিলম্বিত করতে চাচ্ছে। নিজেদের কোনো ধরনের মানে তাদের কোনো একটা তৎপরতা আছে যেটা হয়তো জনগণের কাছে তারা সেভাবে প্রকাশ করতে পারছে না, বা অন্যান্য রাজনৈতিক দলের কাছে, যে যার কারণে এটাকে তারা সংস্কার বলে চালিয়ে দিচ্ছে। কারণ তারা তাদের কিছু নিজেদের ব্যক্তিগত কিছু কাজ যা তাদের পরবর্তীতে তাদের রাজনৈতিক কার্যক্রমে প্রয়োজন হবে। কারণ যেমন প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টাদের প্রতি সম্মান রেখে বলছি, ছাত্রদের যেমন যারা ছাত্ররা আছে তারা যেহেতু মানে তাদের সেরকম কোনো মানে সাংগঠনিক দক্ষতা নেই, তারা সেই সাংগঠনিক মানে দক্ষতাটা বা তাদের নিজেদের তারা মানে রাজনীতি করবে অথবা ভবিষ্যতে সেরকম একটা পরিস্থিতি নিজেদের তৈরি করছে যাতে করে তারা পরবর্তীতে নির্বাচনে যেতে পারে। কিন্তু এটা মানে এটা হলো তাদের মূল উদ্দেশ্য, কিন্তু তারা মানে এমনি প্রকাশ করছে যে আমরা আসলে সংস্কার করছি। কারণ জনগণকে তো ৯-৬ দিয়ে বোঝানো যায়, জনগণকে কিছুই বোঝাতে হয় না। কারণ আমাদের দেশে বলা হয় জনগণ সমস্ত ক্ষমতার মালিক, আসলে জনগণ কোনো কিছুরই মালিক না। আর ডক্টর কামাল হোসেনের প্রতি সম্মান রেখেই বলছি, সে সংবিধান অবশ্যই একটা খুব মূল্যবান একটা মানে একটা গ্রন্থ, কিন্তু এই মূল্যবান গ্রন্থে এমন কিছু কথা আছে যে কথাটা শুধু মানে কাজীর গরু গোয়ালে মানে কিতাবে আছে, গোয়ালে নেই, সেরকম অবস্থা। আপনার কাছে আসবো, তো সেটাই বলছি যে আমার মতে জুনায়েদ সাকিও সেটা বুঝতে পেরেছেন কিছুটা, যে আসলে সংস্কারের নামে তারা সময়টাকে মানে সময় নিচ্ছে, আসলে তাদের এর পেছনে অন্য উদ্দেশ্য আছে। আপনার কাছে আসবো। আমাদের মূল আলোচনা ছিল বাকশাল। আজকে বাকশাল দিবস। বাকশাল দিবস বলতে গণতন্ত্র হত্যা দিবস। বাকশাল গঠনের এই সময়ে ভিন্ন খাতে বাংলাদেশ আমরা শিরোনাম করেছি। আপনারা পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে আমাদের মাঝে আছেন বাংলাদেশ গ্রিন পার্টির চেয়ারম্যান, আমাদের সঙ্গে হাজির ছিলেন আব্দুল মোনেম, বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক, আছেন বাংলাদেশ গরিব পার্টির সভাপতি দিদার হোসেন ব্যাপারী, আছেন দার্শনিক আবু মুসা, আছেন মাসুদ হোসেন, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান, আছেন নাইনেত্রী আলিজা। আমি মানে সবার কাছ থেকেই শুনে খুবই মানে হচ্ছি, মানে কি বলে আশ্চর্য হয়ে যাচ্ছি যে বাকশাল সম্পর্কে যে ধারণা আমরা পাচ্ছি, যে 1 মিনিটের নাকি একদিনের একটা ব্যাপার, সবগুলো রাজনৈতিক দলকে মানে তালা মেরে দেওয়া হলো এবং অনেকগুলো পত্রিকা 4টা রেখে সবগুলো পত্রিকা বাতিল করে দেওয়া হলো। এটা একটা মানে একটা খারাপ সিদ্ধান্ত ছিল। সেখান থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জিয়াউর রহমান ভূমিকা রেখেছেন। আওয়ামী লীগ কি কখনো জিয়াউর রহমানকে ধন্যবাদ দিয়েছে কিনা জানি না। দিদার হোসেন কিছু বলবেন? জি, আমি বলতে বাংলাদেশ গরিব পার্টির চেয়ারম্যান বলেছে যে শেখ মুজিবুর সাহেব কিউবা সফর করেছিলেন। হ্যাঁ, তবে কিউবার প্রেসিডেন্ট ফিডেল কাস্ট্রো তিনি যখন দেখলেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী পতন হওয়ার পরে নয়া সাম্রাজ্যবাদী আমেরিকার যে বিশ্বব্যাপী থাবা, সেই থাবাকে রক্ষা করার জন্য তার দেশকেও রক্ষা করছে ফিডেল কাস্ট্রো, এবং শেখ মুজিবুর সাহেবকে যে পরামর্শ দিয়েছিলেন সেটা কিন্তু ফিডেল কাস্ট্রো দিয়েছিলেন, সেটা তিনি গ্রহণ করেন নাই। তিনি কেন গ্রহণ করেন নাই? তিনি তার মতলব খারাপ ছিল যার জন্য গ্রহণ করেন নাই। ফিডেল কাস্ট্রো বলেছিল যে শেখ মুজিব, তুমি যে প্রশাসন সাজাইবা, কাদেরকে নিয়ে প্রশাসন সাজাইবা? বলো যে না, পূর্ব পাকিস্তানের যে সিএসপি অফিসার ছিল বা কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে নিয়ে সাজাবো, তারা শিক্ষিত। ফিডেল কাস্ট্রো প্রতিবাদ করে বলছিল যে না, তারা শিক্ষিত হলেও তারা
দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। আচ্ছা, তুমি যাদেরকে নিয়ে মুক্তিযুদ্ধ করেছো, সেই গামছা লেংটি বাঁধা গেঞ্জি পরা গ্রামের কৃষক শ্রমিক, হ্যাঁ। তারা লেখাপড়া জানুক বা না জানুক, তাদেরকে দিয়ে তুমি একটা, যেহেতু একটা 71-এ তুমি বিপ্লব করেছো স্বাধীনতা মুক্তির জন্য, তাহলে বিপ্লবী সরকার গঠন করতে হলে তোমাকে সেই কৃষক শ্রমিকদেরকেই প্রশিক্ষণ দিয়ে প্রশাসন বসাইলে তাহলে দেশটা বিপত্তিতে যাবে না। আর এই যে স্বাধীনতার পরে 71-এর পরে 72-এ যে সারা দেশব্যাপী চুরি ডাকাতি বেড়ে গিয়েছিল এবং বিভিন্ন মুক্তিযোদ্ধা তারা অস্ত্র জমা দেয় নাই, চুরি ডাকাতিতে নিজেরাও লিপ্ত হয়েছিল, অনেক মুক্তিযোদ্ধা অস্ত্র জমা দিয়েছিল, সেটাকে দমন করার জন্য তিনি লক্ষ্মী বাহিনী গঠন করতে বাধ্য হয়েছিল। কিন্তু লক্ষ্মী বাহিনীর কার্যক্রম দেশের এবং জাতির অত্যন্ত নাবিশ্বাস উঠেছিল যে লক্ষ্মী বাহিনী থেকে মুক্তি চাই। এবং আমার এক চাচা আমাকে প্রায় রাগ করে বলতো যে তুই বারবার আওয়ামী লীগের কথা বলস, উনি বললে প্রতিবাদ করে বলতো যে আওয়ামী লীগের অত্যাচার তুই দেখস নাই, আমি দেখেছি যে লক্ষ্মী বাহিনী কীভাবে অত্যাচার করেছে। কিন্তু লক্ষ্মী বাহিনী প্রতিবাদ, লক্ষ্মী বাহিনী যেমন খারাপ দিক আছে ভালো দিকও ছিল। তখন মরিচের কেজি ছিল 2 টাকা, সেই মরিচের কেজি হয়েছিল 20 টাকা, হলুদের কেজি ছিল 2 টাকা, সেই হলুদের কেজি ছিল 50 টাকা, লবণের কেজি ছিল 4 আনা, সেই লবণের কেজি হয়েছিল 100 টাকা। সেই পরিপ্রেক্ষিতে বাকশাল লক্ষ্মী বাহিনী গঠন করতে বাধ্য হয়েছিল। পরবর্তীতে যখন দেখলো যে লক্ষ্মী বাহিনীর দমন নিপূরণ বা এক বিভীষিকাময় দিক চলে গেছে, লক্ষ্মী বাহিনী দমন পীড়ন শুরু করেছে যে লক্ষ্মী বাহিনীকে বিলুপ্ত করার বা লক্ষ্মী বাহিনী বিলুপ্ত পর্যায়ে, তার মৃত্যুর পরেই লক্ষ্মী বাহিনী সাথে সাথে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু লক্ষ্মী বাহিনী কিছু কাজও করছে, যে পুরা যে বদনাম করছে তাই না, যে মজুদদারি ছিল, যে স্বাধীন একটা রাষ্ট্রের মজুদদারি ছিল। আমার একটা প্রশ্ন ছিল যে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল তো আপনার 72-এ, তাহলে সেই দুর্ভিক্ষ 75 সালে কেন হলো? তার অর্থ হলো 75 সালে কি দুর্ভিক্ষ হয়েছিল? 74 সালে দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল তো 72 সালে। আমার 71 সালে যে আমার রাষ্ট্র ছিল পোড়ামাটি, পাকিস্তানিরা পোড়ামাটি নীতি গ্রহণ করছে, সেখানে আমার কিছুই ছিল না, খাদ্য ছিল না, কিছুই ছিল না, বা আমার রিজার্ভও ছিল না, সবকিছু ধ্বংস করে দিয়ে গিয়েছিল পাকিস্তানি বাহিনী বা পাকিস্তানি শাসক, বা রেখেই গিয়েছিল। কিন্তু সেই দুর্ভিক্ষটা কেন 74 সনে হলো? 2 বছর পরে একটি দেশ স্বাধীন, একটি দেশ আপনার যুদ্ধ বিধ্বস্ত হলে, যেমন প্যালেস্টাইন এখন যুদ্ধ বিধ্বস্ত দেশ, সাথে সাথে তারা এই যে আপনার দুর্ভিক্ষ চলছে। কিন্তু আমাদের দেশে সেই দুর্ভিক্ষটা তো হয়েছে 74 সনে। 2 বছর পরে কেন হলো? তখন এই যে 22 পরিবারের যে লুণ্ঠন, 22 পরিবার যে আরো নতুন করে যে আমরা বর্তমানে দেখছি যে 22,000-এরও বেশি পরিবার, এই যে লুণ্ঠন পরিবার, এরা জন্মগ্রহণ করেছিল নতুন অধ্যায়ে, যার কারণে আপনার এই যে লবণ, চিনি, কেরোসিন তেল, অত্যাবশ্যকীয় পণ্য আপনার এই গোডাউন স্টক করে এই যে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়ার জন্য কারণেই বাধ্য হয়ে লক্ষ্মী বাহিনী গঠন করতে হয়েছিল। কিন্তু লক্ষ্মী বাহিনীর কার্যক্রম পরবর্তী সালে আপনার খুবই সুখবর ছিল না, অত্যন্ত দুঃখময় ছিল। লক্ষ্মী বাহিনীর ইতিহাস মর্মান্তিক ছিল, দুইটাই ছিল। কিন্তু বাকশাল গঠন করাতে কি একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠিত করার জন্য কোনো মহৎ উদ্দেশ্য ছিল কিনা? না, বাকশাল গঠন করা নাকি সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে? না, বাকশাল গঠন করার একটা, আপনার কথা শুনছেন মোস্তাক আলী খান, জি, একটা লুকোচুরি ছিল। কমিউনিস্ট পার্টি মনি সিং এর পরামর্শে তিনি কৃষক শ্রমিক বাকশাল গঠন করতে চেয়েছিল, কারণ বাম রাজনৈতিক আদলে। কিন্তু আমাদের সংবিধানে লেখা ছিল যে আপনার 1 নম্বর হলো জাতীয়তা, 2 নম্বর হলো সমাজতন্ত্র, 3 নম্বর হলো গণতন্ত্র। আমাদের সংবিধানে 3 নম্বর ছিল গণতন্ত্র, আমাদের সংবিধানে 2 নম্বরে ছিল হলো আপনার সমাজতন্ত্র। সেই সমাজতন্ত্র কায়েম করতে গিয়ে সেটা তার মানে সে একনায়কতন্ত্র বা এই রাজতন্ত্র কায়েম করতে গিয়ে সে বাকশাল গঠন করতে
গঠন করেছিল, কিন্তু সেটা তো আর সে তার কাজ পূরণ হয় নাই। আচ্ছা, আপনার কাছে আসবো। আব্দুল মোনেম, বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক। আপনার কাছে তো একটু আগে ছিলামই, একটু ঘুরে বাই রোটেশন আসতে হবে। তো মোনেম ভাই, বাকশাল গঠন করার তো মহৎ দিক ছিল। বাকশালের অর্থ কি? বাংলাদেশ কৃষক শ্রমিকের স্বার্থে কি করেছিল, নাকি বাকশাল কি একটা মহৎ উদ্দেশ্য ছিল কিনা, একটু আমার ব্যাখ্যা করবেন। মহৎ উদ্দেশ্য আর অমহৎ উদ্দেশ্য, আপনি যদি নাকি সংবিধানের ভিতরে ঢুকেন তাইলে বুঝবেন মহৎ উদ্দেশ্য আর অমহৎ উদ্দেশ্য এটা এখানে পরিষ্কার হয়ে আসবে। আপনি সংবিধানটাকে বাদ দিয়ে দিবেন তাইলে আর কিন্তু হবে না। এই সংবিধানে শুরুতেই যে কথা বলা হয়েছে যে আপনার মূলনীতি, এই 4 মূলনীতির দ্বারা রাষ্ট্র পরিচালিত হইবে, কিন্তু রাষ্ট্র এই মূলনীতি অনুসারে চললো কিনা সেই বিষয়ে আপনি কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করিতে পারিবেন না। চমৎকার বলা হইল সমাজতন্ত্র মূলনীতির অংশ। বলেন তো, শেখ মুজিবুর রহমান এই যে বাকশাল তৈরি করলেন, অথবা শেখ মুজিবুর রহমান যে 3.5 বছর শাসন চালাইলেন, সমাজতন্ত্রের কোন জায়গাতে সমাজতন্ত্রের কি উনি করেছেন? আচ্ছা, সমাজতন্ত্র বলতে তো আমরা বুঝি সোজাসুজি অর্থনৈতিক সাম্য, তাই তো? অর্থনৈতিক সাম্যের জন্য উনি কি করেছেন? বিন্দু পরিমাণ কোনো পদক্ষেপ কি উনি নিয়েছেন? আচ্ছা আচ্ছা, আপনি বলতে পারবেন সেটা করেছেন, জাতীয়করণ করেছেন। কি জাতীয়করণ করেছেন? বিভিন্ন কলকারখানাগুলিকে জাতীয়করণ করেছেন। আর জাতীয়করণের মাধ্যমে কি করেছেন? তার দলের কতগুলি লুটেরা, কতগুলি লম্পট, কতগুলি দুর্বৃত্ত সেখান থেকে লুটপাট করেছেন, সেই ব্যবস্থাটা উনি করেছেন। আচ্ছা আচ্ছা। কাজী অনেকে বলে, জনশ্রুতি আছে যে আওয়ামী লীগকে কবর দিয়েছে শেখ মুজিব বাকশাল গঠনের মধ্যে দিয়ে। এই কবর থেকে লাশ তুলে নিয়ে ময়নাতদন্তের দায়ীভার কার? জিয়াউর রহমান নিশ্চয়ই বহুদলীয় গণতন্ত্রের কথা বলে যে সবগুলো দলকে আবার পুনর্জাগরিত খবর থেকে উনি তুলে এনেছেন। হ্যাঁ। আচ্ছা, এখানে আর কয়েকটা বিষয়ে আমার কথা বলা দরকার। আপনি একটা মন্তব্য করেছেন শেখ মুজিবুর রহমান সম্পর্কে, যে ওনার মৃত্যুর পরে মানুষ ইন্নালিল্লাহ পড়েন, তারপরে মানুষ শুকরিয়া আদায় করেছে। আমি যেটা মিষ্টি বিতরণ করেছে, শুকরিয়া নামাজ আদায় করেছে, এরকম ঘটনাগুলি ঘটেছে। এটা কারো কারো দৃষ্টিতে হইতে পারে খারাপ। বাস্তব অবস্থাটা হলো এই যে শেখ মুজিবকে যদি নাকি আপনি মূল্যায়ন করেন, শেখ মুজিবের কতগুলি দিক। একটা হলো স্বাধীনতা উত্তর শেখ মুজিব, স্বাধীনতার সময়ের শেখ মুজিব, এবং পরবর্তী শাসক হিসেবে শেখ মুজিব। শাসক শেখ মুজিব আর স্বাধীনতা উত্তর শেখ মুজিব কি এক জিনিস? এক জিনিস তো নয়। এই যে কুমিল্লা কানু নামে একজন লোকের উপরে, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কি নামে? সেটাকে কানু, কি কানু, পুরো নামটা আমি ভুলে গেছি, সাম কানু। এই যে উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধা হিসেবে ওনার অবদানকে সেলুট জানাই। আমি বলি, আমি একটা মিটিং এ আছি, আমি আজকে তো আসতে দেরি হবে, এই জন্য বলছি। মুক্তিযোদ্ধা হিসেবে ওনার অবদানকে আমরা সেলুট জানাচ্ছি, কিন্তু সাম্প্রতিক কালে আমি বলছি যে সাম্প্রতিক কালে কে থাকবে ওনার উপরে ঘটনাকে বুঝেন। একটা ঘটনা ঘটেছে, আক্রমণ হয়েছে, ওনাকে জুতার মালা পরানো হয়েছে। এই যে জুতার মালা পরানো হয়েছে, এটা কি মুক্তিযোদ্ধাকে পরানো হয়েছে? একজন দুর্বৃত্তকে পরানো হয়েছে, একজন খুনিকে পরানো হয়েছে, একজন সন্ত্রাসীকে পরানো হয়েছে। আর শেখ মুজিব যেসব অপকর্ম শাসক হিসেবে করেছেন, সেই দুঃশাসক হিসেবে তাকে আমরা ঘৃণা জানাই, এই দেশের জনগণ ঘৃণা জানায় তাকে, কি তার প্রতি অশ্রদ্ধা সেই দুঃশাসক হিসাবে তার উপরে। এজন্য স্বাধীনতা উত্তরকালে বা স্বাধীনতার সময় তার অবদান, সেটাকে জনগণ শ্রদ্ধাই জানায়। এই জন্য কি তার ভাস্কর্য ভেঙে ফেলা যুক্তিযুক্ত হয়েছে? ভাস্কর্য কোনো কাজের কথা না। আপনি গায়ের জুড়ে উপজেলায় থানায় হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, রাষ্ট্রের টাকা ব্যয় করে একজন লোককে এভাবে প্রতিষ্ঠিত করতে চাইবেন, এবং তাকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে দেশের হাজার হাজার লোক যারা কিনা এই দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য ইতিহাসে যাদের সীমাহীন ভূমিকা, তাদেরকে একেবারে
অবজ্ঞা করবেন, অবহেলা করবেন, তাদেরকে একেবারে মাইনাস করে দিবেন, সেটা তো কোনো কাজের কথা না। কেন এই ভাস্কর্যগুলি বানাইতে হলো? আর যদি এই ভাস্কর্য বানাইতে হইতো, ঢাকাতে একটা করে একটা বড় মাপের ভাস্কর্য বানাইলে তাদের কি সমস্যা হইতো? কেন এই হাজার হাজার কোটি টাকা এর পিছনে ব্যয় করে? অর্থাৎ গায়ের জোরে তাকে সম্মান করাইতে হবে। মানুষ, দেশের মানুষ তাকে সম্মান করছে না, অসম্মান করছে একজন খারাপ শাসক হিসাবে, একজন গণতন্ত্রের হত্যাকারী হিসাবে, জনগণের অধিকার হত্যাকারী হিসাবে তাকে অসম্মান করছে। সেই অসম্মানের জায়গায় আপনি গায়ের জোরে তার উপরে সম্মান নিবে, এটা তো হয় না। তারপরে যে ইসলামিক দলগুলো বলে, বিশেষ করে মুসলিম সমাজ অনেকে বলে ভাস্কর্য তো মূর্তি, এটা বেদাত, ধর্মের কোনো সাপোর্ট নাই। আপনি কি তার সঙ্গে একমত? সেই প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি। আপনি কি এড়িয়ে যাচ্ছেন? আমি সেই আচ্ছা, প্রসঙ্গে আজকের যেতে আলোচনা চাচ্ছি। পলিটিক্স আরেকটা ক্লাবের বিষয়। মুখোমুখি আমরা বাংলাদেশ গ্রিন পার্টির মোজাম্মেল হক ভাইয়ের কাছে আসবো। তার আগে সম্পূরক প্রশ্ন উত্তর পর্বে একটু বলতে আমি চাচ্ছি আমি না। আমি লাইভ চলাকালীন সময় এভাবে আরবি আমি বললে হবে? আমি তো আসতেছি। তো অবশ্যই মোনেম ভাই তার যুক্তি এবং মুক্তির থলের মুখ খুলে ফেলেছে, আটকাতে পারছেন না। কিন্তু মোনেম ভাই, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আমি আপনার কাছে এই আলোচনারই সম্পূরক কিছু উত্তর নিয়ে আবার আপনার কাছে আসবো। তারপরে মোজাম্মেল ভাইয়ের কাছে যাব, মাসুদ ভাই, পর্যায়ক্রমে সবার সঙ্গে যাব। আমাদের পুরো বিষয়টা কিন্তু গভীর চিন্তার সঙ্গে মানে উপলব্ধি করছেন, পর্যবেক্ষণ করছেন দার্শনিক আবু মহিম মুসা। নারী নেত্রী হ্যাঁ আমাকে একটু এলিজা রহমান বারবার বলছে আমাকে দেবেন, জনগণ জেনে যাচ্ছে তার বলার আকাঙ্ক্ষা মানে প্রচণ্ড। উনি ঘন ঘন পানি খাচ্ছেন আর কি যেন বিড়বিড় করছেন। যাক, বলেন মনে। না দেখ, আমি নারী নেত্রী এলিজা আমাদের মোনেম ভাই যে কথা বলেছেন তারপরে আসলে মানে কোনো কথা থাকে থাকে না। না। এবং আমাদের শ্রদ্ধেয় মোজাম্মেল ভাই, মানে আমি যদিও মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, কিন্তু আমি জানি না যে আজকে যেটা মনে হয় মাসুদ ভাই বা অন্যান্য কারোর কাছে খারাপও লাগতে পারে। তো আজকে যেমন মানে মোজাম্মেল ভাইয়ের প্রতি সম্মান রেখেই বলছি যে আজকে তাকে সেই শেখ মুজিব রহমানকে যদিও সে ভালো বড় নেতা, সেটা ঠিক আছে, কিন্তু অবিসংবাদিত নেতা বা কারণ যেহেতু আজকে এমন একটি দিন যে দিনে অন্তত পক্ষে আমরা অন্য দিনে তাকে মন্তব্য করি ভালো বা অনেক কিছু করে, কিন্তু আজকের দিনে এ ধরনের মন্তব্য, কারণ যেহেতু আজকে এমন একটি দিন যে বাকশাল দিবস এবং গণতন্ত্র হত্যা দিবস, এবং আমার মনে হয় যে আজকের দিনে তো এই মন্তব্য করবে যারা রাজনীতিটা বোঝে, হ্যাঁ, মানে আজকে বিরূপ মন্তব্য করা কিছুটা মানে তাকে তো অবিসংবাদিত নেতা বলছে মোজাম্মেল ভাই, মানে আজকের দিন অন্তত পক্ষে তাকে এই শিরোনাম বঙ্গবন্ধু কথা বলেছে মানে বাক স্বাধীনতার মানে সেটাই বলতে অন্তর্ভুক্ত, সেটা ঠিক আছে। জি। তো যাই হোক, কিন্তু সে আজকে মানে এই দিনটা এমনই একটি দিন যেটা আসলেই সত্যিকার অর্থে গণতন্ত্র হত্যা হয়েছে, এটা যেভাবেই বলা হোক না কেন, যে এটা যদি ওই যেটাকে বাকশাল ভাঙলে যেটা হয় কৃষক শ্রমিক, এখন সে রাষ্ট্র মানে প্রধান, কিন্তু তার তো এমন কোনো অধিকার নেই। সারা বাংলাদেশের মানুষ কি চেয়েছিল যে বা মানুষের যে আশা মানে কি মানে তারা কি মানে সমাজতন্ত্র চাইছে বা এরকম, তাদের তো মনোভাব এরকম ছিল না। জনগণকে কেন জনগণকে মনীষী বা অন্যান্য কারো কথায় তাদের উপরে এটা চাপিয়ে দিবে? এবং তখন থেকে এখনো পর্যন্ত যে মানে সব ওই প্রজন্ম এই প্রজন্ম কারো কাছে কোনোদিন যে বাকশাল যে আসলে একটা মানে কারো কাছে ভালো কোনো কিছু পাওয়া যায়নি। এবং সত্যিকার অর্থে যেহেতু সব দল বিলুপ্ত করে একদল, সেটা এমন সে তো আমাদের ধর্মে বলা হয়েছে যে মানে ইসলাম ধর্মে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার কোনো দোষ নেই। তো আমাদের মানে নেতা শেখ মুজিবুর রহমান সে অবশ্যই বড় নেতা, কিন্তু সে তো আর সে তো আল্লাহর কোনো প্রেরিত পুরুষ না যে সে একদম একটা দলই এই দেশের মধ্যে রাখবে, আর কারো কোনো সে নাই, আর কোনো কথা বলতে পারবে না। হ্যাঁ, তো এটার কারণে যে এই কাজটা করা হয়েছিল। এবং 4টি পত্রিকা যে মানে রাখা হয়েছিল সেটারও আসলে কোনো যুক্তি নেই, কারণ অন্যান্য এবং ও কারণে আমি এটাও শুনছি যে সত্যি গণতন্ত্র হত্যা করা হয়েছিল। সত্যিকার অর্থে আপনার কাছে কিন্তু আবার আসবো, আপনাকে এই বিষয়ে দুটো কথা বলবো, ব্রেক দিতে হবে, খুব জরুরি। কারণ হচ্ছে যে 4টি পত্রিকা, অন্যান্য অনেক পত্রিকার মানে যারা চাকরি করতো তারা নাকি আপনার বেকার হয়ে গিয়েছিল। এবং আমি একজনের কথা পরবর্তীতে শুনেছি যে সে নাকি তখন আত্মহত্যাও করতে চেয়েছিল, যে তার কোনো কাজ নেই। তার নাম আব্দুল গফুর। হ্যাঁ, তো যাই হোক, আমি এই প্রসঙ্গে দুইটা কথা বলবো। একটা হচ্ছে যে গণতন্ত্র আর সমাজতন্ত্র কিন্তু একসাথে যায় না। আমি বুঝলাম না যে এই যে মানে মুক্তিযুদ্ধের মূলনীতিটা
কার মাথা থেকে যে না এখন কমরেড মুজাফফর আহমদ একটা চেয়েছিল একরকম বা অমুকে চেয়েছিল একরকম, সমন্বয় কোনোদিন হয় না। কোনোদিন হয়নি। কারণ কমিউনিস্ট পার্টির যারা সদস্য তারা কোনোদিন কিন্তু খুবই এটা একটা কথা। খুবই চমৎকার বলেন এলিজা রহমান, তার কাছে আসবো। আপনি আপনার বক্তব্যের সিপি আটকাবেন না, আপনার কাছে আসবো। কিন্তু একটু মানে দুর্ঘটনার মতো হয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে যে বিজ্ঞ রাজনীতিবিদ আব্দুল মোনেম ভাই কি জন্য বলতে গিয়ে আটকে গেছেন, ওটা যদি আমরা তার কাছে তৎক্ষণাৎ না আসি পরে হারিয়ে ফেলবো। মোনেম ভাই আপনি বলার পরে কিন্তু মোজাম্মেল হক ভাইয়ের কাছে যাবো। জি বলেন। ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। ইতিমধ্যে উনি হারিয়ে ফেলেছেন, উনি বাংলাদেশে রাজনীতি করেন। তারপরে যেটুকু আছে এটুকু বলছি। আপনি জিয়াউর রহমানের প্রসঙ্গ এনেছেন। হ্যাঁ, জিয়াউর রহমান কি বলবো, আওয়ামী লীগকে কবর থেকে তুলে এনেছে। উনি বহুদলীয়, যদিও উনি সামরিক বাহিনীর লোক, আমরা যা রাজনীতিবিদরা যাকে নাকি বলি উত্তরপাড়ার লোক, সেই উত্তরপাড়া থেকে উনি এসেছেন। তারপরেও কিন্তু উনি যে কাজটা করেছেন, বহুদলীয় গণতন্ত্রকে এদেশে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন। সেটা করতে গিয়ে সেটার ভিতর দিয়ে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে। এটা অন্যান্য দলের ক্ষেত্রে, অর্থাৎ অন্যান্য দল যেসব শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করেছিলেন সেইসব দলগুলি কিন্তু নিষেধাজ্ঞার বাইরে আসা যৌক্তিক ছিল। কিন্তু আওয়ামী লীগের মতো একটা দুর্বৃত্ত দলকে তখন উনি আবার পুনর্গঠিত হওয়ার সুযোগ দিয়ে, পুনর্জন্ম দিয়ে জাতির জন্য এক বিরাট ক্ষতি করেছে। না এটা কি ভুল করেছিলেন জিয়াউর রহমান? আমি মনে করি এটা ভুল। কিন্তু কারণ এই যে 15ই আগস্টকে কেন আমরা বিপ্লব হিসেবে নিতে পারি না? 15ই আগস্ট যারা নাকি ঘটিয়েছে, তারা এই জাতিকে, এই শেখ মুজিবের দুঃশাসন থেকে, আওয়ামী লীগের বাকশালের দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিয়েছিল। যারা এই জাতিকে মুক্তি দিল, তাদেরকে এই দেশের জনগণ ফাঁসি দিয়েছে। এই দেশের এই আওয়ামী দুঃশাসকরা, আওয়ামী বাকশালীরা তাদেরকে ফাঁসি দিয়েছে। এই যে ফাঁসি দিতে পেরেছে, এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয়। যদি নাকি সেটা না ঘটতো, এই যে আবার 16 বছর এই দুঃশাসন তারা চালিয়েছে, এই দুঃশাসন চালাইতে পারতো না। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান আওয়ামী লীগকে কবর থেকে তুলে এনে এই সুযোগটা করে দিচ্ছেন। আরেক কথা হলো, তারা যখন নাকি, আমি আরেকটা বিষয় আনি, কি বলবো, যখন নাকি তারা এটা করলো, শেখ হাসিনা ক্ষমতায় আসলো 96-তে। ক্ষমতায় আসার পর শেখ হাসিনা যদি নাকি বিচারটা যখন নাকি শুরু করলো, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স যখন নাকি বাতিল করলেন, বাতিলের পর উনি বিচার শুরু করলেন। কাদের বিচার শুরু করলেন? শেখ মুজিবুর রহমান হত্যার বিচার শুরু করলেন। এই যে হত্যাকাণ্ডের বিচার শুরু করলেন, এই বিচার প্রক্রিয়াটা খালেদা জিয়া যখন নাকি পরবর্তীতে ক্ষমতায় আসলেন, উনি কেন শেষ করলেন না? উনি যদি শেষ করে সাধারণ ক্ষমার মাধ্যমে, প্রেসিডেন্টের ক্ষমার মাধ্যমে তাদেরকে বের করে নিয়ে আসতেন, তাহলে এই লোকগুলি কিন্তু বেঁচে যেত। কোন লোকগুলি? অর্থাৎ যারা নাকি শেখ মুজিবের হত্যাকাণ্ড, যারা কোন হত্যাকাণ্ড বাঁচানোর পক্ষে আপনি? অবশ্যই, কারণ তারা বিপ্লবী। এই জাতিকে তারা উদ্ধার করেছে একটা দুঃশাসনের হাত থেকে, একটা বাকশালের হাত থেকে, একটা কি বলবো খুনিদের হাত থেকে। তার মানে আপনি বিপ্লবীদের বাঁচাতে চেয়েছিলেন? অবশ্যই। ব্যর্থতা আর কবর থেকে যে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করেছে জিয়াউর রহমান, এই জিয়াউর রহমানকে আপনি দোষারোপ করতে যাচ্ছেন, কিন্তু শাস্তি দিতে যাচ্ছেন না। শাস্তি দিতে চাচ্ছেন না, এটা হলো ভুল। আচ্ছা, আপনার কাছে আসবো। আমি শেষ করতে পারিনি। এটা হলো ভুল আর অপরাধ ভিন্ন জিনিস। জিয়াউর রহমানের এটা ভুল আমি মনে করি। এখন এটা তার উদারতাও বলতে পারে। পাশাপাশি বর্তমানে বিএনপি যেটা করছে, তারাও কি সেখান থেকে কোনো শিক্ষা নিতে পারলেন না? তাদের পূর্ববর্তী নেতা কি করে গেলেন এবং সেখানে কি ভুল ঘটলো, এতে আমাদের কি বিচ্যুতি ঘটলো জাতি হিসাবে, সেখান থেকে তারা শিক্ষা নিতে পারেননি। তারা আবারও একই কাজ করছেন। কি করছেন সেটা হয়তো বা উদারতা কিনা আমি জানি না, নাকি অন্য কোনো ভারতের সাথে নতুন কোনো কি বলবো কথা বলছেন আব্দুল মোনেম, সামান্য শেষ হইয়াও হইল না শেষ। আচ্ছা, এই যে গোপন কোনো সমঝোতার মাধ্যমে সেটা হচ্ছে কিনা আমরা জানি না। এখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তারা আনছে না। যদি নাকি এই রাষ্ট্রটাকে যদি ভারতের হাত থেকে আমাদের রক্ষা করতে হয়,
ভারতীয় আধিপত্যবাদ থেকে যদি বাঁচাইতে হয়, প্রভুত্ববাদের আধিপত্য থেকে যদি বাঁচাইতে হয়, আবার বাকশাল প্রতিষ্ঠার হাত থেকে যদি বাঁচাইতে হয়, ফেসিবাদ থেকে যদি বাঁচাইতে হয়, অবশ্যই এই দেশের মাটিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনার কাছে কোনো সন্দেহ নাই, বিকল্প কোনো আমরা রাস্তা সবার নেই। কাছে এক রাউন্ড করে আসবো। যার যার থলের মধ্যে তথ্য আছে সংগ্রহ করে লিখে রাখেন, কাগজ আছে, কলম আছে। আপনারা লাইনচ্যুত হবেন না। আপনি একটি বাংলাদেশের রাজনৈতিক দলের যার জন্ম 58 সালে, আপনি বললেন যে আমি আগের পয়েন্ট হারিয়ে ফেলেছি, এটা দেশবাসী শুনে খুব কষ্ট পাবে। আপনি পয়েন্ট হারাবেন না। আপনি এই বক্তব্য, আপনার এই বক্তব্যটার সঙ্গে অনেকে হয়তো একমত হবেন, অনেকে একমত হবেন না। কিন্তু আপনি বলেছেন বিপ্লবীদের মুক্তি দেওয়া দরকার ছিল, কে বলছে যে এটা ঠিক হয়েছে। এই যে বিতর্ক, 15ই আগস্টের বিতর্ক, মিষ্টি বিতরণ বা কেউ জানা যায় না, এরকম অনেক কিছু বিতর্ক থাকবে। তো আমি পূর্বেই ঘোষণা দিয়েছিলাম যে বাংলাদেশ গ্রিন পার্টির মাননীয় চেয়ারম্যান, সাবেক ব্যাংকার মোজাম্মেল হকের কাছে ক্যামেরা ধরবো। উনি অত্যন্ত বিচক্ষণ জ্ঞানী, উনি বলেছেন অবিসংবাদিত নেতা। আর একজন নারী নেত্রী এখানে আপত্তি করেছেন, কিন্তু আমি এটার মধ্যে তো তেমন দোষ দেখি না। অবিসংবাদিত মানে কি মোজাম্মেল ভাই? আজকের দিনের ধন্যবাদ। যেটা হচ্ছে মতিভ্রম হয়। একটা মানুষ সকালে মসজিদে টাকা দিল, বিকেলে যদি সে ডাকাতি করে, তা আপনি সারাদিন কি তাকে ভালো বলবেন? জি, এর আগেই বিজ্ঞ রাজনীতিবিদ, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম ভাই যেটা বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা স্বাধীনতা উত্তরকালের এবং পরবর্তীকালের তার একজন রাজনৈতিক সংগঠক নেতা হিসাবে যেমন আমরা দেখতে পারি, শাসক হিসাবে দেখতে পারি। আমরা তাকে, একটা মানুষকে বিশ্লেষণ করতে গেলে তার বিভিন্ন দিক বিশ্লেষণ করা যায়। রাজনীতিবিদ হিসাবে কেমন, সমাজবিদ হিসাবে কেমন, একজন পারিবারিক তার লোকজন কেমন, আত্মীয় হিসাবে কেমন, মানে বাগ্মী হিসাবে কেমন, বিভিন্ন ভাবে আমরা দেখতে পারি। তো বঙ্গবন্ধুকে অস্বীকার করা, আমি আগেই বলেছি যে আমি, যারা আমার থেকে বড়, আমি সমালোচনায় না গিয়ে শিক্ষা গ্রহণ করতে চাই। তার ব্যক্তিকে এত সমালোচনা না করে তার কর্মকাণ্ডকে। আমি আগেই বলেছি, আমার কথা হয়তো নারী নেত্রী এলিজা রহমান বুঝতে পারেননি। কাউকে সম্মান করে বঙ্গবন্ধু নিজেও বলছেন এই হিয়া সাহেব, ভুট্টো সাহেব। তার মানে এই না যে হিয়া সাহেব এবং ভুট্টো সাহেবকে বঙ্গবন্ধু ভালোবেসেছেন, এটা বুঝতে হবে। এটা রাজনৈতিক একটা শিষ্টাচার। একটা আমি যেটা মনে করি, আমি সুদীর্ঘদিন ধরে চাকরি করছি, আমরা কিছুটা মানে আমি ব্যক্তি জীবনে যতই খারাপ হই না কেন, আমি সেন্ট্রাল ব্যাংকের একজন কর্মকর্তা হিসাবে আমার শব্দচয়নটাও তেমন হওয়া উচিত, তা আমি অক্ষরে রাখতে পারি না। আমার মনে হয় নারী নেত্রী এলিজা রহমান এভাবে বুঝতে পারবে। তো দেখবেন যে আমরা ধর্মগ্রন্থ বা ইতিহাস পর্যালোচনা করে দেখতে পাই যে অনেক ভালো কাজ করে, অনেক নামি দামি লোকও কিছু কিছু খারাপ কাজ করে তারা ইতিহাসের আস্থা করে বা অভিশপ্ত হিসাবেও তারা আজকের দিন পর্যন্ত আছেন। আমি কি এ বিষয়ে আপনাদেরকে বোঝাতে পারছি? আমরা অনেকেই আজকের দিন পর্যন্ত অভিশপ্ত হিসাবে, বিতাড়িত হিসাবে তারা রয়ে গেছেন। তো সেই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আমি আগেই বলেছি যে ওই আরেকটু যদি এইভাবে বলি, একজন আবার একটু উদাহরণ দেই। আমি মনে হয় টাকা হারানোর গল্পটা আপনারা বুঝতে পারছেন। বঙ্গবন্ধু শাসক হিসাবে চরম বঙ্গবন্ধু শাসক হিসাবে চরম ভাবে অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। সে কথাটা আমি কিন্তু আমার আগের বক্তব্যে তুলে ধরেছি। উনি নেতা হিসাবে একটা জাতিকে সংগঠিত করার, পশ্চিমাদের শাসন শোষক থেকে মুক্তি দেওয়ার জন্য যে চেষ্টাটা করেছেন, ওই সময়ের জন্য আমরা বলবো সেই ব্যাপারে অবিসংবাদিত নেতা বলাটা অনুচিত। বলাটা অবশ্যই উচিত, এটার বিপক্ষে যাওয়াটা আমি সমীচীন মনে করি না। তো একটা মানুষের সবকিছু, আমি আগে বলছি যে সব কাজই ভালো থাকে না, তার ভালো কাজগুলো আমরা নিয়ে নেবো, খারাপ কাজ। তবে যে এটা বাকশাল করেছেন, করে জাতির কাঁধে যে মানে বোঝাটা চাপা দিলেন, তা জাতি আজও পর্যন্ত বহন করে যাচ্ছে। আচ্ছা, তো এখন জিয়াউর রহমান সাহেব শুধু একা নয়, তার ক্রেডিটটা একা নয়, সে এদেশের সিপাহী জনতার কিন্তু অবদান আছে এই বাকশাল থেকে উত্তরণের জন্য।
আমি জানি হয়তো আমি আরো কোনো প্রশ্নের সম্মুখীন হবো কিনা। তো আমি যেটা বলতে চাই, এই বাকশাল আমাদের দেখেন, আমরা স্বাধীনতার মূলনীতিতে আমি আগেই বলেছি। না, মনিম ভাই একটা প্রশ্ন করেছিলেন, মনিম ভাই একটা পয়েন্ট তুলে ধরেছিলেন, সেটা হচ্ছে যে এই 75-এর যারা বঙ্গবন্ধু হত্যাকারী তাদেরকে বাঁচানোর দরকার ছিল। আপনি এই বিষয়ে একটু বলেন আর কি। এই বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা পার্টি এবং ব্যক্তির নিজস্ব কিছু মতামত থাকবেই। একটা বিষয়কে আমরা ভিন্নভাবেও দেখতে পারি। আমি উদাহরণস্বরূপ হিসাবে হার্ডিঞ্জ ব্রিজ যে বোম্বিং হয়, এটা খান সেনারা করে না আপনার মিত্র বাহিনী ভারতীয়রা করে, এই বিষয়টা আজও অমীমাংসিত। তো দৃষ্টিভঙ্গির উপর সেটা নির্ভর করবে। অবশ্যই সেদিন এদেশের মানুষ তারা একদলীয় শাসন থেকে, শোষকদের থেকে, ওই লুটেরা থেকে যখন তারা বেঁচে গেল, অবশ্যই সেটা মুক্তি দিবস হিসাবে যদি কেউ মনে করে, তার ক্ষতি কি? 75। কিন্তু তারপরে খালেদা জিয়া কেন তাদেরকে উদ্ধার করলো না, মানে তাদেরকে বাঁচিয়ে দিল না? রাজনৈতিক ভুল। আমি আগেই বলেছি, সব মানুষ ভালো কাজ করে না, অনেক নবী রাসূলও ভুল করেছেন। আমি ওইদিকে যেতে চাচ্ছি না। আজাজিল ছিল কিসের করে, উনি একটা অমান্য করে ইবলিস নাম ধারণ করেছেন, আর ভুলের মাসুল তো দিতেই হবে। আচ্ছা, জিয়াউর রহমান সহ ভুলের ঊর্ধ্বে না, বঙ্গবন্ধুও না, খালেদা জিয়া না, হাসিনাও না। যে যতটুকু ভুল করবে তার মাসুল ততটুকুই দিতে হবে। রাজনীতিতে আবেগ থাকাটা উচিত না, এতটা আবেগে। অবশ্যই মনিম ভাইয়ের সঙ্গে একমত, যারা অন্যায় করবে তা দল হিসাবেই করুক আর ব্যক্তি হিসাবেই করুক, গোষ্ঠী হিসাবেই করুক, সে শাস্তিটা তাদের দিতে হয়। এটা রাজনীতির কথা। কিছুদিন আগে মেজর ডালিম একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সম্ভবত সাংবাদিক ইলিয়াস, আপনি কি এটা শুনেছেন? আমার মনে নাই, শুনলাম। ওখানে একটু ব্লেম দিয়েছে জিয়াউর রহমান সম্পর্কে। জিয়াউর রহমান অনেক আর্মি, দেখেন আমি আগেই বলেছি যে ব্যক্তি তার ব্যক্তি অভিজ্ঞতা থেকে, তার লাভ লোকসান থেকে অনেক বক্তব্য দিয়ে থাকেন, যেটা সার্বিকভাবে জাতি গ্রহণ করতে নাও পারে। আচ্ছা, অনেক বিষয়ে আজও অমীমাংসিত, আমি সেটা বলতে চাচ্ছি। তো সেদিন আপনি দেখবেন যে এই বাকশাল যারা গঠন করেছিল এবং তার যারা পদলেহী ছিল, তারা কি বলবে জানেন? বলবে যে এটা ঠিক ছিল, এই না করলে চোর ধরা। আমি আবার বলবো আমার দিদার ভাইকে, উনি বিপ্লবী গরিব পার্টির লোক, রক্ষী বাহিনী গঠন কিন্তু এটার জন্য ছিল না। রক্ষী বাহিনী ছিল একটা ব্যক্তিগত বাহিনী। আমাদের রেগুলার যে ফোর্স, আমাদের যে ঐতিহ্যবাহী যে সেনাবাহিনী, তাদেরকে পাশ কাটিয়ে বিদেশি কোন রাষ্ট্রকে খুশি করার জন্য এই রক্ষী বাহিনী গঠন করেছিল। তাদের অত্যাচারে মনে হয় দিদার ভাই চাক্ষুষ কিছু দেখেননি, যেটা আমি দেখেছি। আমাদের এত চৌকোর সেনাবাহিনী থাকার পরেও, আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার পরেও, থাকার পরেও কেন এই ধরনের একটা বিশেষ একটা বাহিনী গঠন করা হলো, সেটা অবশ্যই অনেক অনেক দুঃখের। রক্ষী বাহিনী গঠনটা সমীচীন ছিল না। রক্ষী বাহিনী গঠনে আমাদের ব্যয় বেড়েছে, আমাদের দুর্নীতি বেড়েছে, হত্যা গুম বেড়েছে, বিনা বিচারের হত্যার যে সংস্কৃতি, সেটা রক্ষী বাহিনীর থেকে সৃষ্টি। আমি বলবো আমাদের মুসা ভাই দার্শনিক বিজ্ঞ মানুষ, উনি অবশ্যই স্বীকার করবেন। কারণ আমি তাকে অনুরোধ করব, যদি উনি স্বীকার নাও করতে চান, স্বীকার করার জন্য অনুরোধ করব, কারণ উনি প্রত্যক্ষ করেছেন, কাউর কাছ থেকে শোনেননি, উনি নিজে দেখেছেন রক্ষী বাহিনীর অত্যাচার। আমরা দেখেছি যখন যেই ক্ষমতায় গেছে তারা 2 লাইন বেশি বলেছে। এই জাসদের গণবাহিনীর অত্যাচার দেখেছি। আজকে যদি নির্মোহ ভাবে বলতে চান, বিএনপি কর্তৃক সৃষ্ট র্যাবের তো বিচার বহির্ভূত সৃষ্টির জন্য তারা দায়ী। ঘুমটা পরে কথা বলবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করে তার হাত কাটতে হবে। আর একটা প্রসঙ্গ যদিও আমাকে করেন নাই, আমি সেটার উত্তর দিতে চাচ্ছিলাম না, যদি আবার করেন আমি দেখি আপনি মনে করছেন কিনা, ওই ভাস্কর্য তৈরির ব্যাপারটা। আচ্ছা, আমাদের আলোচনা চলছে। আলোচনার মধ্যে হাজির হয়েছেন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের নবনির্বাচিত চেয়ারম্যান আজম খান। আর যদিও একটু দেরিতে এসেছেন, কিন্তু আলোচনার বিষয়টা একটু তাকেও জানিয়ে রাখি, আপনার কাছে আসবো দিদা হোসেনের কাছে, এবং তৎপরবর্তী মাসুদ হোসেন বলবেন। আজম খান, আজকের আলোচনার বিষয় ছিল বাকশাল গঠন এবং গণতন্ত্র হত্যা দিবস। এই দিনটাতে কিন্তু আজকে হলো কত তারিখ? জানুয়ারি মাসের 25 তারিখ। এই দিনই বাকশাল গঠন হয় এবং ভিন্ন খাতে বাংলাদেশ, এরকম একটা বিষয় ছিল।
যদিও এর মধ্যে অনেক কিছু বিষয় আছে আপনার মানবাধিকারের আলোকে আপনি বলবেন। তো বলছিলেন মোজাম্মেল হক, উনি বাংলাদেশ গ্রিন পার্টির চেয়ারম্যান। মোজাম্মেল ভাই, আপনি এই বিষয়ে বলার পর আমি আবার ধারাবাহিকভাবে আপনার এই আলোচনার সম্পূরক বক্তব্য থাকলে আমি যাব দিদার হোসেনের কাছে, তারপরে যাব মাসুদ হোসেন বাংলাদেশ মুসলিম সমাজের কাছে। জি দিদার ভাই। জি, আমি যে বলতে চাই, বাংলাদেশ বিপ্লবী গরিব পার্টি, জি, মানে আমাদের দেশে দুইজন রাষ্ট্রপ্রধান, বাংলাদেশ গরিব পার্টির সভাপতি, হ্যাঁ বিপ্লবী গরিব পার্টি, এর একটু মানে দিদার হোসেন ব্যাপারী। জি, বাংলাদেশ বিপ্লবী গরিব পার্টি কোনো অবস্থাতেই কোনোরা যে দলের হোক, যে মতের হোক, যে পথেরই হোক, রাষ্ট্রপ্রধান হত্যা মানে সে বিশ্বাস করে না, এবং রাষ্ট্রপ্রধান হত্যা বিপ্লবী গরিব পার্টি সমর্থন করে না। সেটা যে জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ড আমরা সেটাকে সমর্থন করি না, শেখ মুজিবুর রহমান সাহেবেরও হত্যাকাণ্ড সমর্থন করি না, এবং খালেদা জিয়া যে মালিবাগ রেল লাইন দিয়ে পি চৌধুরীকে দৌড়ানো হয়েছে সেটাওকে আমরা সমর্থন করি না। অর্থাৎ বিপ্লবী গরিব পার্টি রাষ্ট্রপ্রধানের উপরে হামলা হোক বা রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হোক, সেটা বিপ্লবী গরিব পার্টি সমর্থন করে না। যেহেতু মানে কাউ কোনো হত্যা সমর্থন করে না, না, রাষ্ট্রপ্রধান হচ্ছে এটা রাষ্ট্রীয় স্তম্ভ, তার উপর হামলা করা, তাকে হত্যা করা, এগুলা বিপ্লবী গরিব পার্টি সমর্থন করে না। সব দল মতের রাষ্ট্রপ্রধানকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু ভুলের কারণে বা তার শাসন ব্যবস্থার কারণে, মানুষের ক্ষোভের কারণেই সেটা করতে পারে, কিন্তু সামাজিকভাবে বা রাষ্ট্রপ্রধানকে আমরা এভাবে হত্যা করার পক্ষে না, এটা পসিবল না। কিন্তু আমরা দেখে গেছি স্বাধীনতার পর দুইজন রাষ্ট্রপ্রধান আমাদেরকে ক্লিন করছে, ষড়যন্ত্রের কারণেই হোক, দেশীয় কারণেই হোক। আচ্ছা, আমরা কিন্তু আলোচনা শেষের দিকে যাব। আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন থাকবে একটা। স্পেসিফিক প্রশ্ন মানে কি, আপনি যদি ধরেন আপনার মতো করে বলেন, হয়তো আরো বিস্তৃতভাবে যাওয়া যাবে। বাকশাল গঠন করা, আপনাকে আমি একটা স্পেসিফিক প্রশ্ন করতে চাই, আপনি কি রাজি আছেন? তাহলে স্পেসিফিক প্রশ্নটা হচ্ছে এরকম যে, আমরা কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম, সেটা হচ্ছে আইন নিজের হাতে তুলে নেবেন না। তো রাষ্ট্রপ্রধান অন্যায় করেছে, রাষ্ট্র চালনায় ভুল করেছে, বাকশাল গঠন করেছে, সব কিছুই ধরে নিলাম ভুল করেছে, ভুলের মাসুল দিয়েছে, তাও ঠিক। কিন্তু তাকে এইভাবে সপরিবারে হত্যা করাটা কি আপনি বলছেন যে সমর্থন করে না আপনাদের যে গরিব পার্টি? তার উপরে বিতর্ক তো থাকবেই, মতামতের পার্থক্য থাকবে, সব থাকবে। এরপরে আপনি যদি আরো কিছু বলতে চান, একটু নোট রাখবেন, আজকে শেষে আপনার দিকে নিব। জি, আমাদের এরশাদ সাহেবও তো অন্যায় করেছিল, একজন স্বৈর শাসক ছিল, তাইলে আমাদের জনগণ তো তাকে হত্যা করে নাই। বিচারপতি শাহাবুদ্দিন তাকে জেলে নিয়ে, কিন্তু জিয়াউর রহমান কি কিছু আর্মি মেরেছিল নাকি, এরকম গল্প বাজারে প্রচলিত আছে, এরকম অভিযোগ আছে। সিপাহীদের বিদ্রোহ মেজর ডালিমি তো স্বীকার করছে এই আলোচনায়। সে বিষয়ে নিয়ে বিস্তারিত জানবো আমরা মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেনের কাছে। আপনি হয়তো ভাবছেন যে আপনার কথা আমি মানে কেন আটকিয়ে দিচ্ছি বারবার, কারণ সঞ্চালক, আমার টাইম ফ্রেম আছে, একটু পরে আজান শুরু হবে। আমাদের উপস্থিত হয়েছেন এখানে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের নবনির্বাচিত চেয়ারম্যান লায়ন মোহাম্মদ আজম খান, তার কথাও শুনবো। আমি মাঝপথে থামিয়ে দিয়েছি মোজাম্মেল হক ভাইকে, হয়তো মনে কষ্ট পাবেন, কিন্তু আসলে সঞ্চালক কারোর মনের দিক দিয়ে ভালো থাকতে পারে না। এলিজা রহমান দিস্তে দিস্তে কাগজ লিখছে, কী যেন পয়েন্ট টুকছে, 3বার তার কাছে অলরেডি চলে আসছি, আরেকবার হয়তো পরে সুযোগ পেলে আসবো। আমাদের প্রত্যেকটা আলোচনা কিন্তু বিচক্ষণতার সাথে শুনছেন আবু মহি মুসা দার্শনিক। উনি বলেছেন আজকে আমি শুধু শুনবো, উনি হয়তো বিচক্ষণ দার্শনিক। আর মনেম ভাইয়ের হয়তো কিছু জমা পড়ে আছে কথা, মনেম ভাই প্রায়শই বলে যে আমি কিছু কথা ভুলে যাই, আমি চাইছিলাম নোট রাখার জন্য। তো আমি তার মাসুদ ভাইয়ের কাছে আসার আগে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের নবনির্বাচিত চেয়ারম্যান আজম খানের কাছে যাব। আজম ভাই, আপনি তো নবনির্বাচিত চেয়ারম্যান হলেন হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ইন্টারন্যাশনালের। তো আজকের আলোচনার সঙ্গে যে বিষয়গুলি রয়েছে তার সঙ্গে আপনি যদিও বলেন যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস অরাজনৈতিক, কিন্তু এর মানবাধিকারের কোনো সূত্র আছে কিনা? এতগুলি সংবাদপত্র বন্ধ করে দেওয়া হলো, এতগুলো রাজনৈতিক দলকে টুটি চেপে ধরা হলো, এটা একটা ষড়যন্ত্র তো বটেই, বা এটা একটা ভুল চাল যাই বলেন, এটা তো নিজেদেরকে জাহির করার জন্য, নিজেদেরকে প্রকাশ বিকাশ বা নিজেদের কর্তৃত্বে আনার জন্য দেশটাকে, এটা একটা ষড়যন্ত্রই বলা চলে। কার বুদ্ধি নিয়ে করেছে আমি জানি না, আমরা তো সঞ্চালক হিসেবে অনেক সময় নিরপেক্ষতার চেষ্টা করি। আপনি আপনার মানবাধিকার দৃষ্টিকোণ থেকে কি বলবেন? এই যে বাকশাল গঠন করা কি মানবাধিকার লঙ্ঘন হয়নি? ধন্যবাদ।
আজকের সম্মানিত সঞ্চালক এবং আমার সাথে উপস্থিত আছেন অন্যান্য আলোচক, তাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তুতেই ক্লিয়ার আছে যে 1975 সালের 25শে জানুয়ারি যে বাকশাল গঠন করা হয়, বাকশালের কনসেপ্টটাই ছিল হচ্ছে একদলীয় শাসন। আপনারা মনে রাখবেন 1971 সালে যুদ্ধই করা হয়েছিল গণতন্ত্রের জন্য, বহুমত বহু পথের জন্য। আচ্ছা, মানুষের ভোটের অধিকার, মানব অধিকার, সবকিছু অধিকারের জন্য, যেটা পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। তারা আমাদের অধিকার দেয়নি দেখেই তো আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যার নেতৃত্বে দেশ স্বাধীন করা হলো 75 সালে, সেই নেতাই আবার বাকশাল কায়েম করলেন। বাকশাল কায়েমের মধ্য দিয়ে কি হলো, সকল রাজনৈতিক দল বন্ধ করে দেওয়া হলো, সবগুলো পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র 4টে পত্রিকা রাখা হয়েছে। অর্থাৎ তখন কোনো মানবাধিকার ছিল না, মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না, রাজনীতি করার কোনো অধিকার ছিল না। কাজে কাজে আমি মনে করি 75 সালে যে বাকশাল গঠন করা হয়েছিল সেটা সম্পূর্ণ মানবাধিকারের পরিপন্থী, মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, অবশ্যই লঙ্ঘন, সুস্পষ্ট লঙ্ঘন। এবং আমরা এদেশের জনগণ এবং বিশ্ববাসী কেউ এটাকে অ্যাকসেপ্ট করেনি, ইভেন আওয়ামী লীগও অ্যাকসেপ্ট করেনি। আওয়ামী লীগ অ্যাকসেপ্ট করে নেই দেখে আওয়ামী লীগ কিন্তু বাকশাল নামে রাজনীতি করেনি। যখন ক্ষমতার পট পরিবর্তন হচ্ছে, এর শাস্তি কি মানে মৃত্যুদণ্ড কিনা? না, সেটা আলাদা একটা কনসেপ্ট। না, কেউ এটাকে মানে বাকশাল গঠনটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এবং সেটা তাদের জন্য আত্মঘাতী ছিল এবং তার ফল তারা ভোগ করছে। বাট শেখ মুজিবকে তার সপরিবারে যে হত্যা করা হয়েছে এটাকেও আমরা সমর্থন করি না। আচ্ছা, এটাও নিন্দনীয়। আচ্ছা, ওখানে যদি আপনি উদাহরণস্বরূপ বলেন যে রাসেল ছিল, নারী ও শিশু, অন্য মহিলাটা ছিল, তাদেরকেও হত্যা করা হয়েছে। আমরা এটাকেও পছন্দ করি না। কিন্তু তারা যেটা বলতেছে যে হিট অফ দ্য মুভমেন্ট, যে ওখানে পরস্পর গুলাগুলি হয়েছে, ওখানে বেছে বেছে এই করা, আমরা ওই আলোচনায় যাচ্ছি না। বাকশাল গঠন যেমন নিন্দনীয়, 15 আগস্টে যে হত্যা করা হয়েছে সেটাও নিন্দনীয়, দুটোই মানবাধিকারের লঙ্ঘন। দর্শক মন্ডলী, আপনারা শুনছেন পলিটিক্স ক্লাবের মুখোমুখি আলোচনা হচ্ছিল গ্রিন পার্টির প্রধান কার্যালয় 2x2 বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে আজিজ অটোসের দোতলায়। আপনারা আমাদের অনুষ্ঠান খুব বেশি শুনছেন হুমড়ি খেয়ে তা না, আমরা হয়তো আমাদের লেজুর ভিত্তিক রাজনীতি নাই বলে আমরা হয়তো জিয়াউর রহমান, বঙ্গবন্ধু বা এই জাতীয় আরও জাতীয় নেতাদের কোনো নাতিপুতি নই, হয়তো বা আপনারা অবজ্ঞা করছেন। কিন্তু আমাদের সামনে যারা আছেন, বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলো, তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের রাজনৈতিক মুন্সিয়ানার পরিচয় দিচ্ছে। ভবিষ্যতে একদিন কথা বলবে যে এরাই হয়তো রাজনীতির মূল ধারায় আছে। কথা বলছিলেন মোজাম্মেল হক, বাংলাদেশ গ্রিন পার্টির চেয়ারম্যান। কথা বলছিলেন লায়ন আজম খান, উনি হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের চেয়ারম্যান, নবনির্বাচিত চেয়ারম্যান, উনি দীর্ঘদিন মহাসচিব ছিলেন। উনি বলছেন যে 75-এর বাকশালের এই ঘটনাটি নিশ্চিতভাবে মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন, কিন্তু এর জন্য তো তার মৃত্যুদণ্ড হওয়া উচিত না। আব্দুল মোনেম ভাই বলছিলেন যে যারা এই ঘাতক, মানে যারা এই বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদেরকে বাঁচিয়ে দেওয়া সম্ভব ছিল কি না, খালেদা জিয়া করে নাই কেন, এরকম একটি যার রাজনৈতিক কনসেপ্ট তাকে থাকবে। যে ধরো হোসেন বাংলাদেশ গরিব পার্টি বলছে না, আমরা কোনো হত্যাকাণ্ডের পক্ষে নই। কোনো রাজনৈতিক নেতা বা কোনো দলীয় সরকার বা কোনো প্রেসিডেন্ট যদি ভুল করে তার আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে, তাকে মেরে ফেলার সমর্থন করি না। মোজাম্মেল হক ভাইয়ের থলিতে অনেক কিছু জমে আছে, আমি আবার শেষ করব তাকে দিয়ে, কারণ মোজাম্মেল হক ভাই অত্যন্ত বর্ষিয়ান রাজনীতিবিদ। রাজনীতিতে উনি নতুন হলেও উনি একজন সিনিয়র ব্যাংকার, বাংলাদেশ ব্যাংকের ছিলেন, ওনার অভিজ্ঞতা বিশাল। কিন্তু আমরা তার আগে সবাইকে খুশি করতে পারলাম না, যায় না। এদিকে নারী নেত্রী এলিজা, উনি আমাদের প্রবাসী গ্রিনের সমন্বয়ক, উনি অনেক তথ্য সংগ্রহ করেছে, তাকেও দেব। কিন্তু মোজাম্মেল ভাইয়ের কাছে লাস্টে আসবো, শেষ পরিসমাপ্তিতে আমাদের আলোচনা শুনছেন দার্শনিক আবু মহি মুসা, এবং বাংলাদেশ গণমুক্তি পার্টির আব্দুল মোনেম ভাইয়ের কাছে কিন্তু আসবো। ওনার কাছ থেকে খুব চমৎকার আইডিয়াগুলি পাওয়া যায়, যে আইডিয়াগুলি আমাদের কাজে লাগবে। আপনারা হয়তো যারা এখন শুনছেন বা পরে শুনবেন, আমরা এগুলো ডাউনলোড করে আমরা ইউটিউবে দেবো। বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন দীর্ঘক্ষণ মুখ বন্ধ করে শুনছেন। আসলে আপনি কি বলেন, এ সত্যি নাকি যে বাকশালের এই গঠন বা দেশে অরাজকতা বা দেশের সুশাসন দিতে না পারার দায়ে, নানান দায়ে আপনি বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবুর রহমানকে দোষারোপ করতে পারেন, কিন্তু তাকে এইভাবে সপরিবে মেরে ফেলা, এর কি আসলে যুক্তিযুক্ত কিনা? এবং আব্দুল মোনেম ভাই বললো যারা মেরেছে তারা বিপ্লবী কাজ করেছে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব ছিল খালেদা জিয়ার। আপনি কি বলবেন? আসলে বাস্তবতা বলতে কি, শেখ মুজিবুর রহমান সাহেবকে অথবা অনেকে অনেকভাবে চিনে। আমি শেখ মুজিবুর রহমানকে চিনি আমি আসলে মূলত ভারতের চর হিসেবে। উনি আসলে ভারতের গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত একজন নেতা ছিলেন, যেটা যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে
তখনই এটার বাস্তবতা অনুধাবন করা গেছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নেতৃত্বে। তারপরে ওনাকে আউট করে ওনাকে সরাই দিয়ে শেখ মুজিবুর রহমান যেমন আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত হয়, এরপর এটা মূলত প্রকাশ পায়। এটা হলো বাস্তবতা। আর যেটা আপনি বলতে চাইছিলেন যে শেখ মুজিবকে হত্যা, শেখ মুজিবকে হত্যার পরিকল্পনা আসলে কর্নেল রশিদ সাহেবদের ছিল না। এটা হলো রিয়ালিটি। কর্নেল রশিদ সাহেবরা চাইছিল যে শেখ মুজিবুর রহমানকে একটা কোর্ট মার্শালের মাধ্যমে তার একটা শাস্তি নিশ্চিত করা। আসলে শেখ মুজিবুর রহমানকে হত্যার পটভূমি তৈরি করছে শেখ কামাল নিজে, যেটা কালকে বজলুর রহমানের বক্তব্যে স্পষ্ট বোঝা গেল। উনি ক্লিয়ার বলছে শেখ কামাল যখন তার হাতিয়ার মানে রাইফেল দিয়ে গুলি করলো, গুলি করার পরে একজন সিপাহী মারা গেল বিপ্লবীদের পক্ষের, তখন এই সিপাহীরা উত্তেজিত হয়ে যায়। তার আগে আসলে মূল ভিউ ছিল যে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে তাকে একটা কোর্ট মার্শালে বিচার করা। তারপরে আপনি বলতে চাচ্ছেন এটা ক্রস ফায়ার ছিল, আগে শুরু করেছে শেখ কামাল নিজে। তো শেখ কামাল নিজে যখন আপনার হত্যাকাণ্ডটা শুরু করে একজন সিপাহীকে, তারপরে ওরা উত্তেজিত হয়ে যায় এবং এরপরে এই হত্যাকাণ্ড গোলাগুলি শুরু হয়। এটা হলো রিয়ালিটি। আর যেটা বলা হচ্ছে যে এই সপরিবারে যে হত্যা করা হয়েছে, এই সপরিবারে হত্যা তখন শেখ কামালের স্ত্রী আপনার যে সুলতানা কামাল, সেও তখন অস্ত্র হাতে গুলি করে ছাত্র এই যারা বিপ্লবী ছিল তাদের উপরে। এরপরে অন্য যে শেখ রাসেলকে হত্যা করা, শেখ রাসেলকে আসলে মূলত গুলি করে হত্যা করা হয় নাই, যেটা ইতিহাসের বাস্তব প্রমাণ। এরা একটা ঘরে ছিল। শেখ রাসেলকে গুলি করা হয়নি? না, শেখ রাসেলকে গুলি করা হয় নাই। শেখ রাসেল মূলত গ্রেনেডে হত্যা হয়েছে। মানে শেখ মুজিবের যে শেখ মুজিবের যে পরিবারের অন্যান্য সদস্য যারা মারা গেছে, তারা মূলত গ্রেনেডের আঘাতে মারা গেছে। এদেরকে আসলে গুলি করা হয়নি। তার মানে আপনি হালকা করার চেষ্টা করছেন? না, হালকা না, এটা আমার বক্তব্য না। এটা মূলত কালকে ইলিয়াস হোসেনের লাইভে সরাসরি তখনকার প্রত্যক্ষ সাক্ষী মেজর বজলুল হুদা তিনি সরাসরি বলেছেন। আচ্ছা, ঠিক আছে। আজকে আপনি খুব চমৎকার একটা কথা এখানে তুলে ধরেছেন, যেটা হয়তো জনগণের মধ্যে নানান রকম আলোচনার সমালোচনা সৃষ্টি করবে। যেহেতু আমাদের হাতে সময় নেই, সামনে আরও কিছু কয়েকজনের বক্তব্য নিয়ে আজকে শেষ করব। তো আমি এখন যার দিকে ক্যামেরা ধরবো সে 1 মিনিটের বেশি বলবেন না, অনেক সময় হয় কি থামানো যায় না। কিন্তু আমরা আসলে বেশি বেশি করে জানতে চাই, যারা আরও মানে এই বিষয়ে আরও আলোচনার যাদের বলার আছে, তো সবাইকে এ তো নিয়ে সারাদিন বললেও শেষ হবে না। কিন্তু এটা নতুন তথ্য শুনলাম যে গ্রেনেডের স্প্লিন্টারে শেখ রাসেল মারা গেছে। তো এটা নৃশংসতম হত্যাকাণ্ড, এটা তো স্বীকার করতে হবে। আপনি স্বীকার করেন? না, হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই, এখানে তো অস্বীকারের কোনো সুযোগ নেই। তবে এই হত্যাকাণ্ডে কিছু হত্যাকাণ্ড আছে যেখানে জাতির মুক্তি নিহিত। 71-এ তো আপনার শেখ মুজিবের বাসায় 30 লক্ষের অধিক লোক হত্যার শিকার হয়েছে। সেখানে কি হয়েছে? ভাষায় শেখ মুজিবের ভাষায়, ভাষায় তার বক্তব্যে যে 30 লক্ষের অধিক লোক হত্যাকাণ্ডের শিকার হয়ে আমরা স্বাধীনতা পাইছি। তো তদ্রূপ এখন কিছু হত্যাকাণ্ড, এটা তো জাতির জন্য মঙ্গল, ভালো। তো যেটা জাতির জন্য ভালো, সেটাকে আমরা কেন স্বীকার করবেন? জাতির মুক্তির জন্য কি আপনি আইন হাতে তুলে নেবেন? আপনি সেই সময় তো এরকম কোনো অবস্থান ছিল না। যদিও কর্নেল রশিদ সাহেবরা চাইছিল যে শেখ মুজিবুর রহমানকে বাঁচিয়ে রেখে একটা বিচারের আওতায় এনে করতে, কিন্তু যদি সেটা করতে পারতো, সেটা তৎকালীন সময় সম্ভব হতো না। এটা হলো রিয়ালিটি। কারণ শেখ মুজিবের তো মূল খুঁটি হলো ভারত তো কখনোই শেখ মুজিব হত্যার বিচার করতে দিত না। এখন যে শেখ হাসিনা এই যে ভারতে পলায়নরত অবস্থায় আছে, শেখ হাসিনার বিচার কতটুকু এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে, এটাও তো একটা ভাবনার বিষয় আছে। ভাই, আপনাকে দেখা যাচ্ছিল না, তো যাই হোক, এই সঙ্গে মানে এই প্রসঙ্গে অনেক কিছু তথ্যপত্র আপনি সংগ্রহ করেছেন। স্প্লিন্টারে মারা গেছে, তাতে গ্রেনেড হামলা, গ্রেনেডের গুলি করা হয় নাই, এরকম কিছু বক্তব্য দিয়ে হয়তো এটাকে হালকা করা যেতে পারে। কিন্তু আসলে অনেকেই বলে যে না, এই হত্যাকাণ্ডটা সমর্থন করি না। তো আপনার আলোচনার সাথে শেষ হবে আজকে আলোচনা, কিন্তু তার আগে আরও 2-3 জনের কাছে যাবো। সেটা হচ্ছে যে মোনেম ভাই তো তার প্রশ্ন উত্তর রেডি করে রাখছেন। উনি বলেছেন খালেদা জিয়া কেন এটাকে ক্ষমা করে দিল বা তাদেরকে উদ্ধার করতে পারলো না, মানে বিশেষ করে যারা বিপ্লবী, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। আমি মোনেম ভাইয়ের কাছে অবশ্যই যাব, তবে মোনেম ভাইয়ের কাছে যাওয়ার পরে কিন্তু আমি মোজাম্মেল ভাইয়ের কাছে যাব। মোজাম্মেল হক, বাংলাদেশ গ্রিন পার্টির চেয়ারম্যান। আপনাকে আর সময় দেওয়া যাবে না, আধা মিনিটে মোনেম ভাইয়ের এই প্রসঙ্গটা একটু তুলে ধরতে পারি। আধা মিনিট। আসলে মোনেম ভাই যেটা বলেছে
বলেছেন যথার্থই বলেছেন। আসলে শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া অনেকটা সিম্পিতিশীল, এটা বলতে হবে বরাবরই। যার কারণে আওয়ামী লীগ যতই অন্যায় করুক সেটা বিএনপি এটা অনেক সময় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে। তারা বারবার আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করে। আওয়ামী লীগ বিএনপি কি একই মুদ্রার দুই পিঠ? একই মুদ্রার এই পিঠ ওই পিঠ। এটা তো জামাত ইসলাম বলবে, কিন্তু আপনারা কি জামাত ইসলামের সঙ্গে যোগসূত্র আছে নাকি? জামাত ইসলাম, আমরা তো তৃতীয় ধারার আলাদা রাজনীতি প্ল্যাটফর্ম। কিন্তু জামাত ইসলামের সঙ্গে আপনাদের কোনো আলাদা কোনো সংযোগ আছে কিনা? এক ধরনের জোটবদ্ধ। দেখেন জামাত, আচ্ছা শুনেন, এই বিষয়ে আপনার কাছে আজকে আর আসতে পারবো না, আমি যাব মোনেম ভাই হয়ে, আমি মোজাম্মেল ভাইয়ের কাছে যাব। তার আগে আমাদের তো একটা সম অধিকারের ব্যাপার আছে, নারীদের অধিকার দিতেই হয়। তো আধা মিনিটের মধ্যে বলতে পারে যদি আমাদের নারী নেত্রী এলিজা রহমান, তাহলে এই সম্পূরক প্রশ্ন উত্তর যাই পারেন বলেন, আধা মিনিট সময় দেওয়া যাবে। জি বলেন। আধা মিনিটে যাবে না, আমি তার মাসুদ ভাইয়ের মধ্যে আধা মিনিট বলে তার অনেকক্ষণ বলতে পারবো না, কারণ আমি তো পয়েন্ট আকারে লিখে রাখছি, সেটুকুই বলবো, সেটা বেশি না। তা আমি তো ভাবছিলাম যে মোজাম্মেল ভাই বা মোনেম ভাই আমরা শেষ করে দেবো একটু পরে, আমার কাছে আসা হলো, শেষ করে দেবো। তো আমি এটাই বলবো, কারণ কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ তর্কের খাতিরে তো আমরা অনেক তর্ক করতে পারি। মোজাম্মেল ভাই কিছুক্ষণ আগে আমার কথাটা বুঝতে পারিনি আমি কেন বলছি যে বিসংগঠিত নেতা, সে প্রসঙ্গে যাচ্ছি না। তো আমি বলতে চাচ্ছি এটাই যে 15ই আগস্ট 22 সালের কারণে শুধু আপনার মানে এটা সংগঠিত হয়নি, এর পেছনে আসলে অনেক নিগুড় অনেক ব্যাপার ছিল। তার মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তিগত শত্রুতা, অর্থাৎ মেজর ডালিম, তারপরে রশিদ, বজলুল হায়দার গংয়ের সাথে আমাদের শেখ মুজিব সাহেবের একটা শত্রুতা তৈরি হয়েছিল, যার কারণে এই 15ই আগস্টের ওই হত্যাকাণ্ডটি, এবং তখন মানে তার সাথে এই শত্রুতার কারণে তারা মনে করছিল যে আসলে মানে, এবং এরা কেউই তাকে গুলি করেনি, তাদের সাথে আরও যারা ছিল তাদের মধ্য থেকে করেছে। এবং এই বিষয়ে একটা কথাই বলে রাখছি যে কোনো হত্যাকাণ্ডই কখনোই, বিশেষ করে এটা একটা মানে একটা পারিবারিক একটা নৃশংস হত্যাকাণ্ড, এটা অবশ্যই কাম্য না। কারণ এটা যদি আমরা বলতে যাই যে এটা মানে ভালো হয়েছে, তাহলে আসলে আমরা বহির্বিশ্বের কাছে একটা কলঙ্কিত জাতি হিসেবে থাকবো। কারণ এটা যে দলেরই হোক, সেটা আর আবার এটাও ঠিক যে আসলে মানে মেজর ডালিম বা ওনাদের আসলে তখন কিছু করণীয় ছিল না, তাদের মধ্যে একটা প্রতিহিংসার জন্ম হয়েছিল, যে প্রতিহিংসার, এবং সে কারণে তারা, আমি এই বিষয়ে একটা কথাই বলবো যে যখন ডালিমের হাতে অস্ত্র ছিল তখন শেখ মুজিব বলছিল যে তুই আমাকে মারবি, তখন কিন্তু ডালিম সরে যায়, তার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল, সে তাকে গুলি করতে পারেনি। তো সেকেন্ড পয়েন্টে আমি আরেকটা কথা বলবো যে ফিডেল কাস্ট্রোর মতো নেতা, কিউবার নেতা, উনি বলেছিল যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয় নেতা, শেখ মুজিবকে বলেছিল। কিন্তু আসলে শেখ মুজিব এমনই একজন মানুষ যেটা মানে আমি কিন্তু আসলে আমার তাকে কতটুকু শ্রদ্ধা বা অশ্রদ্ধা করি সেটা আসলে তা আপনারা অনেকেই জানেন না, হয়তো বা সে বিষয়ে আমি পরে বলবো। মানে ব্যক্তিগতভাবে আমি তাকে যথেষ্টই শ্রদ্ধা করি, কিন্তু শ্রদ্ধা করা মানে এই না যে সে নিজেই সবকিছু বুঝবে এবং নিজের সিদ্ধান্তটা, তাকে একজন একটা কথা বলছে এবং কথাটা তো আসলেই সত্য, হ্যাঁ, তো সে এটার কোনো বাস্তবায়ন সে পরবর্তীতে দেশে এসে করেনি, যার কারণে এইরকম হত্যাকাণ্ড হয়েছিল। এবং সে যখন যুদ্ধটা হয়েছিল বা যুদ্ধটার পটভূমিও ছিল, সে চেয়েছিল আসলে ক্ষমতা, সে চেয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। সে যেমন সব জায়গায় বলতেন যে আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি চাই মানে আমি দেশের মানুষের ভালোবাসা চাই, বা এই ধরনের আবেগপ্রবণ কথা আমার বাবার কাছে শুনেছি বা অন্যান্য অনেকের কাছে শুনেছি যে উনি খুবই আবেগময় ভাষণ দিতে পারতেন। উনি যে ভালো মানুষ ছিলেন না তা না, তাহলে ওনার কথার সাথে তো ওনার কন্ট্রাডিক্টরি হয়ে যায় যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি চাই দেশের মানুষের ভালোবাসা পেতে। তাহলে তো উনি ও সময় যদি প্রধানমন্ত্রিত্ব না চাইতেন তাহলে হয়তো বা যুদ্ধ একটা মানে হতো, মহান মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখেই বলছি, কিন্তু ওনার ক্ষমতা গ্রহণের মানে দিতে পারেনি বলেই ওই যুদ্ধটা সংগঠিত হয়েছে। আচ্ছা, তো আরেকটি পয়েন্টে শুধু বলবো, শেষ পয়েন্ট, সেটা হচ্ছে যে সেটা সবার বোধগম্যের জন্য মাসুদ ভাই চলে গেছে। আসলে মাসুদ ভাইয়ের সাথে আমার একটা কেমন জানি গ্যাপ হয়ে যায়, মাসুদ ভাই জানা দরকার ছিল, মাসুদ ভাইকে জিনিস আমি দিব। মূর্তি আর ভাস্কর্য, উনি বারবার এই বিষয়গুলি সুন্দর করে বলে, এবং ওনার সাথে আমি যখন আলাদাভাবে কথা বলি ওনার সাথে, আমার যেহেতু খুব ইসলামিক মাইন্ডেড, আমার এই জিনিসটা ভালো লাগে, সেই জিনিসগুলি আমার সাথে শেয়ার করে। তো মূর্তি না ভাস্কর্য এই বিষয়ে একটা জরুরি ব্যাপার আছে, এখানে আমাদের মুসা ভাই অনেক জ্ঞানী, তার সামনে আমি জ্ঞান জাহির করছি। মূর্তি তাকেই বলে
যেটা মানে আমাদের সনাতন ধর্মের অনুসারীরা যেটা মানে যে মূর্তিটা বানায়, এবং সেই মূর্তিটা একজন মানে দেবী সে বা দেবতাও হতে পারে, কালী, দুর্গা, এদের ইসে, এবং সেটা সবার ঘরে ঘরে বা যে কোনো জায়গায়, কিন্তু ভাস্কর্য হতে হবে একটা। তো আমাদের যেমন মাননীয় প্রধানমন্ত্রী, ওই যে বারবার বলা হয় যে মাসুদ ভাইকে বলা হয় যে সে কেন ভারতে চর শেখ মুজিবকে বলে, বা এই কারণে, কারণ এই কারণেই বলে, কারণ আমাদের দেশে ভাস্কর্য করুক সমস্যা নাই, কিন্তু আবার এটাও ঠিক যে ভাস্কর্য যারাই বানাচ্ছে সবাই কিন্তু হিন্দু, মুসলমান যারা তার মধ্যে ভাস্কর্য কেউ বানাচ্ছে না। মুসলমানও আছে। হ্যাঁ আছে, আমি জানি আছে যে আমাদের এখানে মৃণাল। আচ্ছা, আজকে আমি শেষ করে 1-2 মিনিট শেষ করবো। 1 মিনিট না, আপনি এটা খুব জরুরি কথা, খুব সংক্ষেপে শেষ করবেন। খুব জানাটা জরুরি। তো ভাস্কর্য একটা করা উচিত ছিল, কিন্তু এই যে শেখ হাসিনা যেমন বলেছে যে জায়গায় জায়গায় ভাস্কর্যগুলি করতে হবে, তো জায়গায় জায়গায় ভাস্কর্যগুলি করতে হবে। তো এই বিষয়ে ডাক্তার জাফরুল্লাহ একটা সুন্দর কথা বলেছিল যে শেখ মুজিব সাহেব কি ট্রাফিক সার্জন নাকি, যে জায়গায় জায়গায় ভাস্কর্য তার নামে করতে হবে। হ্যাঁ, তো একটা মানে সেজন্যই বলছি একটা, ওই যে মনে হয় কথাটা সম্ভবত বলেছিলেন যে ভাস্কর্য একটা হলেই সেটা মানে যুক্তিসঙ্গত ছিল। আমি পরবর্তীতে একটু, যেহেতু আমাকে কথা বলতে জানি, আমি আরেকটা মিনিট শেষ করবো, এখন আপনি দিকে যান। আপনাকে মানে কথার মধ্যে আমরা আটকে গেলাম। লায়ন আজম খান, আপনি আর কিছু বলবেন? ধন্যবাদ। হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের মাননীয় চেয়ারম্যান নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে হয়তো আলোচনা করেছেন, কিন্তু এক জায়গায় আমি আজকে আপনার মাধ্যমে সবার প্রতি আহ্বান জানাবো যে আমরা বিগত 15 বছরের বিভিন্ন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করে 5ই আগস্টে জাতি একটা নতুন যাত্রা শুরু করেছে। আমরা চাই দেশটাকে নতুন করে গড়ে তুলতে, এই জন্য খুবই প্রয়োজন। এই জন্য সকলের প্রতি আহ্বান জানাবো দেশের স্বার্থে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে নিয়োজিত হই, সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে সরকারকে সাপোর্ট করি, যাতে সরকারের নেতৃত্বে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে তারা যেন রাষ্ট্র পরিচালনা করতে পারে। এজন্য আমাদের জাতীয় ঐক্য খুবই প্রয়োজন। জাতীয় ঐক্যের খুবই প্রয়োজন। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আমি। আচ্ছা, সংস্কার না নির্বাচন, নির্বাচনের সংস্কার, এগুলো বিতর্ক আছে। জোনায়েদ সাকিব বলেছেন সংস্কারও চাই, নির্বাচনও চাই। মেজর সংস্কারগুলো করতে পারে এবং তার জন্য নির্বাচন কোনো বাধা নয়। সংস্কার প্রক্রিয়া তো চলতেছে, নির্বাচন কমিশন, সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তারা প্রতিবেদন সরকারের কাছে দিবে, সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কনসিডারেট করে সংস্কার যে রূপরেখা সেটা ঘোষণা করবে, অথবা যদি বাস্তবায়ন এখনই করতে চায় তাহলে অধ্যাদেশ দিবে, প্রেসিডেন্টকে অধ্যাদেশ দিবে, হয়ে গেল। এই সংস্কারের জন্য নির্বাচন পিছানোর কোনো। আচ্ছা, আজকের আলোচনা আমরা শেষ করব। আব্দুল মোনেম ভাই শেষ বক্তার আগের বক্তা হবেন, আর বেশি বিস্তৃত করা যাচ্ছে না, যেহেতু সময় খুব সংক্ষেপ। বাংলাদেশ গণমুক্তি পার্টির মাননীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনেম, আপনি এই বিষয়ে বিশেষ করে এই যে বিপ্লবীদের রক্ষা করলো না খালেদা জিয়া, বা কে বলছে যে ঠিকই করা হয়, এই কাজটা ঠিক করা হয়নি, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে নানান বিতর্কের মিথস্ক্রিয়া তৈরি হয়েছে। এখন আপনি ওই দিকে আর বেশি না যাওয়াই ভালো, যে পক্ষে বিপক্ষে অনেক কথাই আসবে। নির্বাচন না সংস্কার, সংস্কার না নির্বাচন, দুটোই আগে না দুটোই পরে, এ বিষয়ে আপনি 1 মিনিট বলার পরে আমি মোজাম্মেল হক ভাইয়ের কাছে যাব। সেই সাথে আপনি বাকশাল গঠন, ভিন্ন খাতে বাংলাদেশ এবং কি বলে, এটা একটা কালো আইন করা হয়েছিল, সেই সুবাদে আমাদের শিরোনাম রেখেছি গণতন্ত্র হত্যা দিবস। গণতন্ত্রের ব্যাখ্যা কি একটু 1 মিনিটে যদি বলতেন? অনেকগুলো পয়েন্ট আছে, এর মধ্যে আপনার সময় 1 মিনিট, তারপরে আমি যাব মোজাম্মেল হক ভাইয়ের কাছে। 1 মিনিট যদি বক্তব্য রাখতে হয়, বক্তব্য দিতে হয়, যতগুলি প্রশ্ন করেছেন সেটা সম্ভব নয়। তাহলে 2 মিনিটেই বলেন। কাজেই আমার এখান থেকে সরিয়ে নিয়ে মোজাম্মেল। আচ্ছা, 2 মিনিট সময় দিলাম, বলেন। তাতেও হচ্ছে না, প্রশ্ন অনেকগুলি। বলেন আপনি গণতন্ত্র বলেন আর বাকশাল বলেন। দেখেন, এখানে যে কথা বলতে হয়, আপনি যখন নাকি ধরেন একটা লোক একের পর এক অপরাধ করে যাচ্ছে, খুন খারাপি করে যাচ্ছে, যেরকম আমেরিকাতে প্রায় দেখা যায়, গুলি চালাচ্ছে, এই অবস্থায় পাল্টা গুলি চালিয়ে তাকে কিন্তু হত্যা করে ফেলা হচ্ছে। কেন করা হচ্ছে? যদি নাকি তাকে হত্যা না করা হয় তাহলে তার খুন কিন্তু থামানো যাচ্ছে না। শেখ মুজিবুর রহমান 30,000 মুক্তিযোদ্ধাকে খুন করেছেন, হত্যা করেছেন, 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন, এবং ক্রসফায়ার, অনেকগুলি ক্রসফায়ার, সীমাহীন ক্রসফায়ার সিরাজ শিকদার দিয়ে উদ্বোধন করেছেন। সিরাজ শিকদার দিয়ে উদ্বোধন নয়, সিরাজ শিকদার এই 75-এর দিকে, তো একেবারে শেষের দিকে সিরাজ শিকদারের অবস্থাটা, এর আগে বহু করেছেন। এই যে পরিস্থিতি, একের পর এক সমস্ত অরাজকতা উনি সৃষ্টি করেছেন,
মানুষের বাঁচার সমস্ত অধিকারগুলি কেড়ে নিচ্ছেন, জি মানুষের মৌলিক অধিকারগুলি কেড়ে নিচ্ছেন, জি খুন খারাপি চালাচ্ছেন, হ্যাঁ রাজনীতি বন্ধ করে দিচ্ছেন, সমস্ত কিছু উনি করলেন। এই রোগটাকে থামানোর আর কি রাস্তা ছিল? আচ্ছা যারা নাকি থামানোর চেষ্টা করেছে তাদেরকেই তখন করছেন। কাজে এই লোকটাকে থামানোর আর কি রাস্তা? রাস্তা তাকে একটাই রাস্তা ছিল, তাকে হত্যা করা। কাজেই এখানে যদি বলেন যে এটা আমরা মানি না, একজন রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতিই হোক আর যেই হোক, মানে তাকে থামানোর আর কোনো রাস্তা নাই। এই রাস্তাটা, তাকে হত্যা করার এই রাস্তাটা বৈধ বলে আপনি মনে করছেন? তাদের আর তো কোনো রাস্তা নাই, আপনি তো আর একটা বিকল্প রাস্তা দেখাবেন, আচ্ছা। সেই রাস্তা তো নাই। যেহেতু বিকল্প রাস্তা নাই, তাকে কাজেই এটা অপরিহার্য ছিল, অর্থাৎ এটা বিপ্লব, এটা একটা বিপ্লব। আচ্ছা আর বিপ্লবে হত্যাকাণ্ড ঘটে। আমি জানি না গতকালে কি হয়েছে, গতকালে সাক্ষাৎকারী ইলিয়াসের সাথে বদরুল হুদা কি বলেছেন সেটা আমি জানি না, সেটা আমার দেখা হয়নি। হয়তো তাদের মেজর ডালিম, মেজর ডালিমের এটা দেখেছি মোটামুটি, কিন্তু বদরুল হুদার এটা দেখা হয়নি। জবাই করছে তার ভাই বলে। আর যেহেতু এতদিন পর্যন্ত 75 হত্যাকাণ্ড বিষয়, 75 হত্যাকাণ্ড হিসাবে কিন্তু হত্যাকাণ্ড বিষয়ে কিন্তু আমরা এতদিন পর্যন্ত মূলত আওয়ামী বয়ানটা জানি, তাই তো? ইতিহাসে আমরা যেভাবে এখন দেখি 75 হত্যাকাণ্ড বিষয়ে আওয়ামী বয়ানটা জানি, পাল্টা বয়ানটা কিন্তু জানি না। আমার কথা একটু খেয়াল করেন, পাল্টা বয়ানটা কিন্তু আমরা জানি না। যেহেতু পাল্টা বয়ানটা জানি না, আওয়ামী বয়ানটা যেটা শুনেছি সেটাই সঠিক, এই কথা তো মানার কোনো মানে নাই। কারণ আওয়ামী লীগ এ পর্যন্ত ইতিহাস যে পরিমাণ বিকৃতি করেছে, এক পেশে করেছে, কাজে আওয়ামী বয়ান সঠিক নয় এটাই আমরা ধরে নিতে পারি। আচ্ছা, কাজী হত্যাকাণ্ড যেভাবে তার পরিবারের লোকজন হত্যাকাণ্ড, আজকে বদরুল হুদারা যা বলছেন হয়তোবা সেটাই সঠিক হইতে পারে, অথবা অন্য কিছুও থাকতে পারে। আচ্ছা যাই হোক, এরপরে যেটা আপনার প্রশ্ন ছিল সংস্কার আর নির্বাচন, সংস্কার না নির্বাচন, সেক্ষেত্রে যেটা বলতে হয় সংস্কার, কিছু সংস্কার এমন যেটা যার তার উপরে দায়িত্ব দেওয়া যায় না। আপনার থেমে যাওয়ার কারণ কি? আমি নাই তাই। আচ্ছা, কিছু সংস্কার এমন, তাহলে আমরা শেষ বক্তার আগে আব্দুল মোনেম ভাইয়ের কথা শুনছিলাম, উনি বেশ সবিস্তরে জানাচ্ছেন, পরবর্তী এপিসোডে হয়তো আরও বিস্তারিত জানাতে পারবেন। তো আপনি কি মানে আর এক মিনিট শেষ করতে পারবেন? আচ্ছা হ্যাঁ, যেটা করে নিতে হবে নির্বাচন ব্যবস্থার যে সংস্কার, এই সংস্কারটা যাতে গণমুখী একটা নির্বাচন হইতে পারে, জনগণের সঠিক প্রতিনিধি নির্বাচিত হইতে পারে, যোগ্য প্রার্থীরা নির্বাচিত হইতে পারে, সেরকম একটা সংস্কার নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের ভিতর দিয়ে সেটা সম্পন্ন হওয়া দরকার। আর এটুকু যদি সম্পন্ন হয়, তারপর সেটার উপরে ভিত্তি করে একটা গণপরিষদের নির্বাচন হইতে হবে। তারা বিএনপি এবং অন্য কিছু দল যে দাবিটা নাকি করছে যে কি তারা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তারপরে নির্বাচিত সংসদ সদস্যরা এই সংস্কার করবেন, এই সংস্কার দিয়ে আর যাই হোক জনগণের কল্যাণ আশা করা যাবে না। কি হইতে হবে? সোজা কথায় গণপরিষদের নির্বাচন হইতে হবে। সেই নির্বাচিত গণপরিষদের সদস্যরা প্রধান, এদেশের প্রধানতম যে সংস্কার অর্থাৎ সংবিধান সংস্কার, সেই সংস্কারের কাজটা করবেন। আর সেই সংস্কারের কাজটা যদি হয়, আর সেই সংস্কারের উপরে ভিত্তি করে, সংস্কারকৃত সংবিধানের উপরে ভিত্তি করে আবার অন্যান্য সংস্কারও, বিচার বিভাগের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, তারপরে হলো অর্থনৈতিক সংস্কার, প্রশাসনের সংস্কার, সেই সব সংস্কারও মূলত সংবিধান সংস্কারের উপরে অনেকটা নির্ভর করবে। কাজেই সংবিধান সংস্কারের কাজটা যদি নাকি গণপরিষদের মাধ্যমে হয়, তাহলে সেইটাই হবে সঠিক সংস্কার। অর্থাৎ আমরা চাচ্ছি প্রথমে নির্বাচন ব্যবস্থার সংস্কারের মাধ্যমে নির্বাচন, সঠিক একটা নির্বাচনের রাস্তা তৈরি করা হোক, এরপরে গিয়ে গণপরিষদের নির্বাচন করা হোক, এবং গণপরিষদের নির্বাচন করার পর গণপরিষদের নির্বাচিত প্রতিনিধিরা এদেশের মূল সংস্কার, সংবিধান সংস্কার করুক, এবং সেই সংবিধানের আলোকে পরবর্তীতে অন্যান্য সংস্কারগুলিও সম্পূর্ণ হোক। জি, আমাদের আলোচনা পলিটিক্স ক্লাবের মুখোমুখি। ইতিমধ্যে আমাদের
সামনে এসে হাজির হয়েছেন এম শরীফুল ইসলাম, উনি হচ্ছে বাংলাদেশ জাতীয় শক্তির চেয়ারম্যান। এর সঙ্গে আরো মেহমান আছে। আজকে আলোচনা শেষ করব, তো আমি যাব বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান। 1 মিনিটের মধ্যে আপনার কথা শেষ করতে হবে। আলোচনার অনেকগুলো প্ল্যাটফর্ম আপনি দেখেছেন, সূত্র, এই সূত্র থেকে জানাবেন ভাস্কর্য এবং মূর্তি সম্পর্কে কিছু ব্যাখ্যা দিয়েছেন এলিজা রহমান। তো আপনি বলার পর আমি আসলে আরও 1 মিনিট বাড়তি নেব, এম শরীফুল ইসলামের কাছে যাব, তারপরে আমি মোজাম্মেল ভাইয়ের কাছে গিয়ে আজকে আলোচনা শেষ করব। বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন। যে আসলে এখানে অনেক বিষয় অবতারণা হয়েছে, আলোচনা থেকে বিভিন্ন পর্যালোচনা পরবর্তী সর্বশেষ ভাস্কর্য মূর্তি অনেক কিছুই আসলো। তো সর্বোপরি বক্তব্য শুধু এটাই, এখন আমাদের জাতি গঠন করতে হবে। আর ভাস্কর্য নিয়ে যে কথাটা বলেছেন, যদি কোনো প্রাণীর ছবি সংশ্লিষ্ট কোনো কিছু থাকে তাহাই মূর্তি বলিয়া গণ্য হয়। এটাই হাদিসের এবং কোরআনের আলোকে উদীয়মান সত্য। ভাস্কর্যই মূর্তি, হ্যাঁ, যদি সেটা প্রাণীর ছবি হয়, যদি সেখানে কোনো ফুল বা জড় বস্তু, চেয়ার, টেবিল, যাদের প্রাণ নাই, এরকম কিছু ছবি হয়, তাহলে সেটা ভাস্কর্য হতে পারে। কিন্তু সেটা যদি পশু পাখি হোক, কিন্তু মানুষ হোক, যেটাই হোক, সেটা প্রাণীর ছবি হয়, তাহলে সেটাই মূর্তি হিসাবে গণ্য হয়। আচ্ছা, যা ভাস্কর্য তাই মূর্তি, যা ভাস্কর্য তাহা মূর্তি বলতে সেটা যদি প্রাণীর ছবি হয়, আর যদি সেটা জড় বস্তু বা ফুল বা এ ধরনের কিছু হয়, তাহলে সেটা ভাস্কর্য হতে পারে। জাতীয় শক্তির চেয়ারম্যান এম শরীফুল ইসলাম অত্যন্ত দেরিতে এসেছেন, মূল্যবান আরও অনেক অনুষ্ঠান শেষ করে আমাদের আজকে আর দিদার ভাইয়ের কাছে এখন আর যাবো না। আগামীতে অবশ্যই আমাদের যে বিষয়ভিত্তিক আলোচনাগুলি থাকবে, আমরা শনি এবং মঙ্গলবারে আলোচনা করব। বেসিক্যালি পলিটিক্স ক্লাবের কাজ হচ্ছে বাংলাদেশের অপর রাজনৈতিক দলগুলোকে তুলে ধরা। এতে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, মানুষের ভোট ভাতের অধিকারকে রক্ষা করা এবং মানুষের একটা সঠিক রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করার জন্য সবাইকে আসা অনুরোধ জানাবো। হয়তো ভবিষ্যতে অনেকেই আসবে, আমাদের জায়গা আরও বড় করতে হবে। ভাইয়ের নাম কি? আপনার নাম? আব্দুল হালিম। ভাইয়ের নাম? আপনাদের সাংগঠনিক পরিচয়? আচ্ছা আচ্ছা। তো এর মধ্যে আমি আলোচনার শেষের দিকে আছি। গ্রিন পার্টির কার্যালয়ে আজকের আলোচনার বিষয় ছিল বাকশাল গঠন এবং সেই সাথে ভিন্ন খাতে বাংলাদেশ সাবজেক্টের প্রথম যে শর্ত, প্রথম যে ইয়েটা ছিল সেটা হচ্ছে যে কী ছিল, গণতন্ত্র হত্যা দিবস। গণতন্ত্র হত্যা দিবসের বিষয়ে আজকে 25শে জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করা হয়। জাতীয় শক্তির চেয়ারম্যান এম শরীফুল ইসলাম, যেহেতু আপনি অনেক দেরি করে এসে পড়েছেন, অনুষ্ঠান শেষের দিকে আমি বর্ষিয়ান রাজনীতিবিদ মোজাম্মেল হক ভাইয়ের কাছে যাব। তার আগে আপনি বলবেন যে কি গণতন্ত্র হত্যা দিবস সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে? বসেই বলেন, আমি ক্যামেরা। জি, আলোচনা চলছে। জি, এই আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠিত রাজনীতিবিদরা, বক্তব্য রেখেছেন। হত্যা দিবস, এখানে বলা হয়েছে যে কিল মাই টাইম বিফোর কিল মি, সময়কে হত্যা করার আগে আমাকে হত্যা করো। আচ্ছা। আর ওই হত্যা সংগঠিত হয়েছে বহু সময় থেকে, সে রাজনৈতিক হত্যা, ব্যক্তিগত হত্যা, অনেক হত্যা। কিন্তু ওই আজকে আমাদের যে 25শে তারিখ যে হত্যা দিবস, এ ব্যাপারে অনেকে বলেছেন, আমি সেদিকে না গিয়ে আমি এখন বলবো যে বাংলাদেশের মানুষের মনুষ্যত্ব হত্যা হয়েছে। এই দেশের মানুষকে আর মানুষ হিসেবে বিবেচনা করে না। কেউ এখন রাজনীতিবিদ, কেউ সমাজবিদ, কেউ ব্যবসায়ী, কেউ সাংবাদিক, বিভিন্ন পেশার এখন আবার নতুন করে যুক্ত হয়েছে। ছাত্ররা বলতেছে আমরা সমন্বয়ক। আমি কয়েকদিন আগে একজনের বাসায় গেলাম, বললো যে আমার ছেলে কিন্তু সমন্বয়ক। পরে 2 দিন পরে গেলাম, দেখি যে তার কাছে অনেক টাকা পায়, তাদের ব্যবসা মন্দ কারণে তার বাবার কাছ থেকে। দেখা যাচ্ছে সমন্বয়কটাও বড় বড় অফিসারদের বাসায় লেখা থাকে, পুলিশের অফিসার, আইনজীবী, ব্যারিস্টার, সবকিছু।
আজকে রাজনীতিকে বলা চলে এখন প্রায় টুটি চিপে হত্যা করেছে এর আগে, আবার এখন হত্যা থেকে যে আমরা এখান থেকে উত্তোলন হব সেই পথটাও আজকে বলা চলে খুব মসৃণ এবং খুব কণ্ঠকাকীর্ণ। আজকে পলিটিক্স ক্লাবের কাছে আমার আহ্বান, আমি আমার নির্বাচনী এলাকা থেকে ছুটে এসেছি, আমি গিয়েছিলাম কয়েকদিন সফর করে আসলাম। জনমানুষের যে আকাঙ্ক্ষা, তাদের যে আকতি মিনতি, তারা বাঁচতে চায়, তারা কর্ম চায়, তারা হাসতে চায়। আজকে আমাদের কারণে শিলেপাটায় ডলাডলি মলিশের যান চলে যাচ্ছে। আজকে ছাত্রদের সাথে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের মহাসচিবের যুদ্ধ শুরু হয়েছে। কয়েকদিন আগে জামাতের সাথে যুদ্ধ হলো, সামনে আবার কিসের যুদ্ধ হবে? দেখা গেল বড় মাছ ধরলাম, ভালো করে নিতে দিয়ে অনেক সময় মাছ লাভ দিয়ে আবার জাল থেকে চলে যায়। তা আজকে একটা জায়গায় আমরা আছি, যদি বেশি আমরা ঘোলাটে করে ফেলি তাহলে হয়তো রাজনীতির মাঠটা আবার একটা ঘোলাটে হবে, আবার রক্ত দিতে হবে, তৃতীয় পক্ষ এসে এখানে সুযোগ নেবে এবং এই রাষ্ট্র ক্ষতবিক্ষত হবে। ইদানিং মানুষ ফুলকপি বিক্রি করে 1 টাকার বিনিময়ে, এই নিয়েই এখন উপদেষ্টারা তারা খুব বাহবা দিচ্ছে যে সাধারণ মানুষ 1 টাকার বিনিময়ে কপি খাচ্ছে, ফুলকপি বা সবজি খাচ্ছে অল্প টাকার দামে। কিন্তু বুঝতে হবে এই সবজিটা কে উৎপাদন করে, তার ভাগ্যে তো 1 কেজি মাংস কিনতে পারে না, তার ফসল দিয়ে সে খাদ্য কিনতে পারে না, তার পোশাক কিনতে পারে না, ওষুধ কিনতে পারে না, সন্তানের লেখাপড়া করাইতে পারে না। ডাবল টাকা বেতন নিয়ে সমস্ত কর্মচারীরা তারা আজকে বাজার ভর্তি করে গাড়িতে নিয়ে এসে তারা খাচ্ছে, আরও সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। উপরন্ত এই রাষ্ট্র চালার জন্য আবার ট্যাক্স ফেট দেওয়া হয়েছে। আজকে আলোচনার বিষয়ের মধ্যে থাকা ভালো হবে। জি, এই ব্যাপারে কথা বলেছেন। আমি এই 25 তারিখের ব্যাপারে আমি বলবো না, এটা মোজাম্মেল মিরাজের কাছে ছেড়ে দিলাম। মোজাম্মেল হক উনি একজন রাজনৈতিক যোদ্ধা মানুষ, সুন্দর করে বলবেন, কারণ এখানে সুন্দর মানুষের আনাগোনা হয়েছে। যদিও আমার বাড়ি সুন্দরগঞ্জ, বিউটিগঞ্জ, এরকম একটি উপজেলা নাই আমার, সেটাই আমার নির্বাচনী এলাকা। আমি হয়তো সুন্দর নয়, তবে আমার নাম যেহেতু ফুল, শরীফুল, তো ফুল ছাড়া তো সুন্দর হয় না। অতএব রাজনীতি তো বোকাও হয়, ফুল তো সেটা সব জিনিস তো হবে না ভাই, সব কথা বললে তো হবে না। কোথায় আয়ুব খান আর কোথায় সিঙ্গেল বানিয়ে দিয়ে তো কাজ হবে না। আচ্ছা, এখন আমাদের ভাবতে হবে এই রাজনীতি নিয়ে। এই রাজনীতি মানেই বাংলাদেশের সবকিছু, আর রাজনীতি ছাড়া কিছু উন্নয়ন হবে না। রাজনীতির বোদ্ধারা বাদাম খেয়ে, চানাচুর খেয়ে রাস্তায় জীবন যাপন করে আত্মহত্যা দিচ্ছে মশার কাছে, পিঁপড়ার কাছে, আর রাজনীতি করে না। তারা আসে বড় বড় লাটাই ঘুরে আমাদের মাথার উপরে, তা তো হতে পারে না। আচ্ছা, আজকে যারা রাজনীতির পাঠশালায় মঞ্চে বসে মঞ্চস্থ করতেছেন, এরা তো রাজনীতির লেখাপড়া নাই, এদের রাজনীতির চর্চাও নাই, রাজনীতিও জানে না। আর রাজনীতিবিদ ছাড়া মানুষের আপনার কথা শুনছেন সাজিদ হোসেন শোভন এবং মোস্তাক আলী খান, এবং শুনতেই হবে। দুজনকে ধন্যবাদ। যে গান গায়, এই গান শুনতেই হবে। এ গান জনতার, এ গান আকাশ বাতাস তরুলতার, এ গান সবার। গান আর স্লোগান পার্থক্য কি? গান যন্ত্র ছাড়া অন্তর বাজে না, আর এই গান ছাড়া স্লোগানও হয় না। স্লোগান এটাও একটা গান। আচ্ছা, আজকের আলোচনা আমরা শেষের দিকে আপনি বলছিলেন জাতীয় শক্তির চেয়ারম্যান এম শরীফুল ইসলাম সুন্দরগঞ্জের মানুষ, উনি নিজেকে সুন্দর না বললেও আমরা সুন্দর বলবো। ওনার নাম শরীফুল, উনি বলেছে ফুল মানে ফ্লাওয়ার, আমরা বলছি ফুল মানে তো বোকাও হয়। তিনি অনেক ভালো লেগেছে, প্রাণবন্ত হয়েছে আজকে আলোচনা। আগামীতে আপনার আলোচনা আরও শুনবো। আজকে আলোচনা ছিল বাকশাল গঠন এবং ভিন্ন খাতে প্রবাহিত বাংলাদেশ, সেই সময়ে যখন বাকশাল গঠন করা হয়েছিল, এবং গণতন্ত্র হত্যা দিবস। মানে সত্য কথা বললে মুখে দেবো শাল, তার নাম হলো বাকশাল। এটাকে গজারিয়া, ওই যে শালবনের শাল, এই বাকশাল সৃষ্টি করে গলা টিপে হত্যা করেছিল, জাতি রক্ত দিয়ে সংগ্রাম করে আবার মুক্ত করেছে। আমরা সত্য কথা বলবো, সুন্দর কথা বলবো, জাতিকে সত্য সুন্দরের পথ শেখাবো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মোজাম্মেল হক, বাংলাদেশ গ্রিন পার্টির চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক ব্যাংকার, এবং আমাদের এখানে ধৈর্য ধরে কথাগুলো শুনছিলেন। আসলে সঞ্চালক হিসেবে আমার অত বেশি অভিজ্ঞতা কম, তো তারপরেও ম্যানেজ করে সবার থেকে কিছু কিছু কথা নিয়ে কাউকে কাউকে এক্সপ্রেশন দেখে, চেহারা দেখে আমাকে বুঝতে হয়েছে যে কার মধ্যে কতটুকু তথ্য সন্নিবেশিত আছে। হয়তো বা আমি সবাইকে কিছু কিছু সময় হারিয়ে দিতে পারিনি, তারপর নতুন যারা এসছেন তাদের কাছ থেকে আগামীতে আবার নিব। মোজাম্মেল হক ভাই, আপনি পুরো আলোচনার মোটামুটি 80% সময় ছিলেন। আপনি অনেক কিছুই শুনেছেন, অনেক কিছু বুঝেছেন, তার মধ্যে কিছু বাদ দেওয়া যায় না, কিছু আবার রাখাও যায় না, এমন আছে। এই বিতর্কগুলো থাকে অনেক সময়। বলেছে যে দেশে যখন অত্যাচারিত মানুষকে অত্যাচারিত করছে, একটা পন্থাটা কোথায় পাবো? বিপ্লবীরা তাদেরকে মেরেছে। কে বলছে যে এইভাবে মারার পক্ষে আমরা না। আপনি আজকের আলোচনার শেষ বক্তা,
আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। এরকম আলোচনা করতে চাই বাংলাদেশের। আমি আগেই বলেছি, সবাই তার কথা বলতে পারবে, প্রত্যেকের কথার মূল্যায়ন করতে হবে, কাউকে ছোট করা যাবে না। আপনি এইরকম একটা কন্ট্রাডিক্টরি, এরকম একটা মানে পক্ষে বিপক্ষে মতামতের মধ্যে বিনা ঝগড়ায় কি বলবেন? আপনার শেষ আলোচনার মধ্য দিয়ে আমি পলিটিক্স ক্লাবের মুখোমুখি আলোচনা এখানে শেষ করব। জি, মোজাম্মেল হক, বাংলাদেশ গ্রিন পার্টির চেয়ারম্যান। ধন্যবাদ বিজ্ঞ সমালোচক সঞ্চালক রাজু ভাইকে। আসলে অনুভূতি যেখানে গাঢ়, ভাষা সেখানে অচল হয়ে যায়। অনেক বিতার্কিক ব্যাপারটা এক কথায়, সহজ কথায়, অল্প কথায় বলা খুবই দুরূহ। যাদের ভাষা জ্ঞান আছে এবং বিষয় সম্পর্কে যারা সম্যক ধারণা রাখেন, হয়তো তাদের পক্ষেই সম্ভব। আমার বয়স বেশি হলেও অভিজ্ঞতার ঝুড়িতে অনেক কম ঘাটতি আছে। আমি এটুকু বলে শেষ করতে চাই, হত্যা বিচার বহির্ভূত হত্যা, গণহত্যা, পরিকল্পিত হত্যা, ঠান্ডা মাথায় হত্যা, অন্যের দ্বারা প্ররোচিত হয়ে হত্যা। কেউ যদি তার জমির ধান কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা, তখন যদি সে বাধা দেয় আর বাধা দিতে গিয়ে সে আঘাতপ্রাপ্ত হয়ে যদি মারা যায়, অথবা তার আঘাতে যদি দুর্বৃত্তরা মারা যায়, সেখানে কি বলতে পারেন? প্রশ্নটা সঞ্চালক আপনার কাছে থাকলো। দ্বিতীয় কথা হচ্ছে যে ভুলের ফল ভুলই হয়। আপনি যেটা করবেন, আমরা যা কিছু করি সেটা আমাদের হাতের কামাই। আমরা যদি কোনো ভুল কিছু রোপণ করি, ভুলই হবে। তেঁতুল গাছ লাগালে ওই ফলটা কি হবে? মিষ্টি হবে? অবশ্যই না। আমরা উদরপিণ্ডি বুদর গাড়ে চাপাতে অভ্যস্ত। আমি আগেও একটু বলবো, অনেক কথার শেষ কথা হচ্ছে, অনেক অভিজ্ঞতার আমাদের ঝুড়িতে, অনেক তিক্ত মিষ্ট অনেক কথাই আমরা বলি, অনেক রকম ধারণা পোষণ করি। আমি যদি এই গণতন্ত্র হত্যা দিবসের জন্য আমি বাংলাদেশের কাউকেও দোষ দিতে রাখি, এ কথা বিতর্কের সৃষ্টি করবে, সবাই জ্ঞাপন হবে, ওদিকে যাব না। এটা ছিল একটা আন্তর্জাতিক চাল, এটা চাণক্যবাদী জায়নবাদীদের একটা চাল, যা এ দেশের মানুষ বুঝতে পারে। কাদের কাছে মানে বোমটা আছে, যিনি ক্যারি করছেন উনি জানেন না, রিমোট কন্ট্রোল ছিল অন্য জায়গায়। আমি যদি বলি সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করছে ভারতের লোক, অস্বীকার করবে? আমি ভিন্ন খাতে আলোচনাটা নিতে চাচ্ছি না। আমি এটুকু বলতে চাই, বিচার বহির্ভূত অন্যায় হত্যার বিপক্ষে আমি এর আগেও ছিলাম, আজও এবং ভবিষ্যতেও থাকবো। কিন্তু আবারও বলছি, ভুলের ফল ভুলই হয়। আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করি। এককভাবে কোনো ব্যক্তি বা দলকে আমরা দোষ দিতে চাচ্ছি না। হ্যালো, বলেন। সেই ক্ষেত্রে আমরা শিক্ষা গ্রহণে ভুল করছি। কাউকে, কোনো চোরকে, কোনো ডাকাতকে, কোনো অন্যায়কারীকে যদি আপনি প্রশ্রয় দেন, তাহলে পরে আপনিও দায় থাকবেন এবং এই মাসুল আপনাকে দিতে হবে। ভুলের ফল ভুলই হবে। সুতরাং রাজনীতির সঙ্গে আবেগ চলে না। জনগণের দায়িত্ব নিলে, জনপ্রতিনিধি হতে হলে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে, তাদের সুখ দুঃখ বুঝতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের হৃদয়ের স্পন্দন বুঝতে হবে। তা না করে অন্য কোনো দেশের দ্বারা পরিচালিত হয়ে, কোনো নির্দিষ্ট বয়সের হলে, কোনো পেশার হলে, দেশের ভিতরে কোনো অঞ্চলের লোক হয়ে সার্বিকভাবে একটা জাতির নেতৃত্ব দেওয়া সম্ভব হয় না। আমাদের ভিতরে একটা প্রবণতা দেখা গেছে যে একজন রাজনীতিবিদের বয়স হতে হবে এত, আজকে শুধু ছাত্ররাই দেশ চালাবে, সামরিক বাহিনীর লোক দেশ চালাবে, অমুক অঞ্চলের লোক দেশ চালাবে, তা কিন্তু নয়। আমি যদি এখন বলতে চাই তো অনেক কথাই বলা যাবে, আমি শেষ কথা বলবো না। আমরা অতীতে থেকে শিক্ষা গ্রহণ করব, ঝগড়াতে যাব না। আমরা এর আগে মানবাধিকার একজন কর্মী নেতা বলে গেছেন, আজকে আমাদের যে দাবি, সময়ের যে দাবি, সেটা হচ্ছে আমাদের ঐক্য এবং ঐক্য। আমি জোরে বলবো কি আস্তে বলবো এটা না, আমরা নামাজ পড়বো, এটাই হচ্ছে বড় জিনিস। দৃষ্টিভঙ্গিগত আলোচনার দিক থেকে দেখার বিষয়ে, জানার বিষয়ে ভ্রান্তি থাকতেই পারে, কিন্তু মূল জিনিস সেটা হচ্ছে দেশ আমাদের, আমরা এটা গঠন করব, বিদেশি প্রভুদের দ্বারা নয়। আমাদের দেশের মাটি মানুষের মিজাজ মর্জি
তাদের অভাব অভিযোগ, তাদের চিন্তা চেতনাকে ধারণ করে নিজের অভিজ্ঞতার আলোকে এবং মানবিক দিক দিয়ে, নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ দিয়ে, আমি আরো বলতে চাই, ইচ্ছা, যোগ্যতা এবং সততার সমন্বয়ে না থাকলে দেশ উন্নত হবে না। আমি সবার কাছে আহ্বান জানাবো, জাতির এই দুর্দিনে ছোটখাটো ভুল ভ্রান্তিকে আমরা পায়ে ঠেলে দিয়ে জাতির বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমি ধন্যবাদ জানাবো রাজু ভাইকে আজকের এই ধরনের একটা আয়োজনের জন্য। যে সমস্ত বিজ্ঞ মানুষ, দেশপ্রেমিক মানুষ, অথচ তাদের দলে হয়তো লোক কম বা তাদের অবৈধ টাকা নাই বলে তাদেরকে আজকে যেভাবে অবজ্ঞা করা হচ্ছে, তাদেরকে যেভাবে পাশ কেটিয়ে সংস্কারের নামেও কিছু কালক্ষেপণ করা হচ্ছে এবং ওই পুরানো বোতলে নতুন মানে শরবত। যে বোতল বদলালে কাজ হবে না, জিনিস বদলাতে হবে। একথা আমাদের দরকার। সংস্কার অবশ্যই দরকার, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে এবং কাঙ্ক্ষিত হতে হবে এবং জনকল্যাণে নিবেদিত হতে হবে। তাছাড়া গতানুগতিক ভাবে যদি আজকে দেখেন, কথা বললেই তো অনেকটা হয়ে যায়, কোন দলকে উল্লেখ করার দরকার নাই, ভুলের ফল ভুলই হয়। আমি বলছি, যেভাবে এক দল পালিয়েছে অন্য দলগুলো হয়তো সেভাবে পালাবে যদি তারা প্রয়োজনীয় সংস্কার না করে, জন আকাঙ্ক্ষা ধারণ না করে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার আলোচনার মধ্য দিয়ে আজকের পলিটিক্স ক্লাবের মুখোমুখি আলোচনা শেষ করতে যাচ্ছি এবং আমাদের ভবিষ্যতে আপনার জন্য অনেক কথা আমরা বলবো। এখন আলোচনা শেষ, আলোচনা প্রোগ্রামের মানে আমাদের আলোচনার শেষ করে দিলাম। এখন শেষ করার পরে শেষ ঢোলটা মারতে চাচ্ছেন নারী নেত্রী এলিজা এবং উনি উদ্গ্রীব হয়ে গেছেন। 1 মিনিট বলতে চান, আমি দ্রুত কথা আপনার বলার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার, তার সময় বাকশালটা গঠন হয়েছিল এবং সে তার কাছ থেকেই শোনা একটা কথা হচ্ছে যে সে সময় বলা হচ্ছিল যে নকশাল না বাকশাল, তার মানে বাকশাল করার জন্য তখন জনগণের ওপর একটা চাপও ছিল যে সবার বাকশাল